ওকে, হ্যালো গাইস, আমার কথা শোনা যাচ্ছে কি? Yes, sir. ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, এটা শুরু করার আগে একটা কোয়েশ্চেনের আনসার করে দিয়ে নেই। তোমাদের একজন কোয়েশ্চেন করেছিল যে স্টিপিং টাইমের সাথে রেজিডুয়াল স্ট্রেসের কি সম্পর্ক। আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম একদম শেষে। রেজিডুয়াল স্ট্রেস কাস্টিং এর মধ্যে যখন থাকে আমরা বলেছিলাম যে মূল ভেঙে কাস্টিংটা যত তাড়াতাড়ি বের করতে পারবো তত তাড়াতাড়ি তত রেজিডুয়াল স্ট্রেস কম থাকবে। কন্ট্রারি টু পপুলার বিলিভ, মনে হতে পারে যেটা বুঝি আমরা এটা আমরা উল্টাপাল্টা করছি। আসলে লজিকটা ইন টু সেন্স। একটা হলো স্যান্ড মোল্ডের মধ্যে প্রচুর ময়েশ্চার থাকে, সুতরাং এই ময়েশ্চার থাকার কারণে কাস্টিং ভিতরে একটা চিলিং এফেক্ট হয় এবং এই চিলিং এফেক্টের কারণে রেজিডুয়াল স্ট্রেসটা বেশি হয়। যদি আমরা কাস্টিংটাকে বের করে ফেলি, অ্যাটমসফিয়ারে ওপেন করে দেই, তাহলে পরে সেই চিলিং ইফেক্টটা কমে যায়। এটা একটা। আরেকটা হলো যে আমরা যখন কাস্টিংটাকে বের করে ফেলি তখন একটা হাই টেম্পারেচার বের করি, ইউজুয়ালি রুম টেম্পারেচার হচ্ছে একটা হাই টেম্পারেচার বের করি, এবং এই হাই টেম্পারেচার বের করার কারণে এটা অটো টেম্পারিং ইফেক্ট হয়। তোমরা কি টেম্পারিং করেছো? টেম্পারিং বলে কোনো শব্দ না, পড়া হয়নি। কিছুটা স্যার ধারণা আছে, সামান্য। জিনিসটা যেটা সেটা হলো যে আমরা যখন একটা ম্যাটেরিয়ালকে হিট ট্রিটমেন্ট করি, কোয়েঞ্চিং করি, অর্থাৎ পানিতে চুবিয়ে দিই, ফর এক্সাম্পল পানিতে চুবিয়ে দিলে ভিতরে প্রচুর স্ট্রেস জমে, এবং সেই স্ট্রেসটা রিলিভ করার জন্য আমরা একটা হায়ার টেম্পারেচারে হিট করি। এটা লজিকটা হলো বিকজ হায়ার টেম্পারেচার ডিফিউশন বেশি হয়, ডিফিউশন ফাস্টার রেটে হয়, যার কারণে আমরা একটা হাই টেম্পারেচার হিট করি, যেটাকে বলে টেম্পারিং। এবং হিট ট্রিটমেন্টের মধ্যে যখন কোয়েঞ্চিং করা হয় টু অবটেইন হার্ডনেস, তখন টেম্পারিংটা করতে হয় টু রিলিভ দ্য রেজিডুয়াল স্ট্রেস। তো এখানে ঠিক একই জিনিস হচ্ছে, সেটা ওকে টেম্পারিং করার জন্য নর্মালি তোমরা যখন পড়বে তখন দেখবে যে হিটিং কার্ভ, আমরা হিট করছি স্যাম্পলটাকে একটা হাই টেম্পারেচারে, ধরে রাখছি কিছুক্ষণ, তারপরে পানিতে চুবিয়ে দিচ্ছি, চুবিয়ে দিয়ে 0 ডিগ্রিতে নিয়ে আসা হয়, তারপরে আবার একটা সেপারেট একটা হিটিং সাইকেল থাকে, যে ওখানে আবার হিট করলাম একটা লোয়ার টেম্পারেচার, যে টেম্পারেচার আমরা রেজিডুয়াল স্ট্রেসটা সরাতে চাই, টেম্পারিং টেম্পারেচার বলে, সেখানে আবার ধরে রাখলাম, তারপরে কুল করলাম। এইখানে জিনিসটা মানে অটো টেম্পারিং হয়। তার মানে আমি কাস্টিংটা করেছি, মনে করো লেটস অ্যালুমিনিয়াম যদি হয় 700-তে কাস্টিং করেছি, কিছুক্ষণ মোল্ডের ভিতর থাকার পরে লেটস আমরা ওপেন টেম্পারেচার 300 তখন বের করে ফেললাম। তার মানে কাস্টিংটা এখন 300 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারিং হচ্ছে। সো 300 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিডুয়াল স্ট্রেস রিলিভ করা ভেরি ইজি, হাই টেম্পারেচারে স্ট্রেস তাড়াতাড়ি রিলিভ হয়ে যায়। তো এই দুটো কারণে আমরা যে এক্সপেরিমেন্টাল ডেটা যেটা দেখেছিলাম, যে আমরা স্টিপিং টাইম বাড়লে পরে রেজিডুয়াল স্ট্রেস বাড়ে, এটা দ্যাট ডাটা ওয়াজ এক্সপেরিমেন্টাল ডাটা। থিওরিটিক্যালি সাপোর্ট করা হয় এই দুটো লজিক দিয়ে। একটা হলো মোল্ডের ভিতরে ময়েশ্চার থাকে, সো একটা চিলিং এফেক্ট হয়, রেজিডুয়াল স্ট্রেস বাড়ে। সুতরাং যত বেশি মোল্ডের ভিতরে থাকবে, পার্টিকুলারলি ইফ দ্য মোল্ড ইজ ওয়েটেড, অর্থাৎ গ্রিন স্যান্ড মোল্ড থাকে, ময়েশ্চার থাকলে এটা ঘটে। আর বের করে ফেলা হলে, তাড়াতাড়ি বের করে ফেলা হলে, হাই টেম্পারেচার বের করে ফেলা হচ্ছে, সো হাই টেম্পারেচারে স্ট্রেস রিলিফ হয় বেশি। তো যত তাড়াতাড়ি বের করবা, মানে স্টিপিং টাইম যত কমবে, স্ট্রেস তত কম থাকবে। তো এই দুইটা কারণে আমরা ওই স্টিপিং টাইমের সাথে রেজিডুয়াল স্ট্রেসের একটা রিলেশন পেয়েছিলাম। হায়ার দ্য স্টিপিং টাইম, লোয়ার হায়ার দ্য রেজিডুয়াল স্ট্রেস। ওকে, তো সরি, আমি মনে হয় দেইনি, রেকর্ড করা হচ্ছে না। আমি একটু এটাকে স্টপ করি, রেকর্ড স্টার্ট করি। ওকে, রেকর্ডিং হচ্ছে, নাও লেটস স্টার্ট। সো আমরা স্যান্ড মোল্ডের ব্যাপারে আমরা জেনারেল ডিসকাশন শেষ করেছি। এখন আমরা দেখব পার্মানেন্ট মোল্ডের ব্যাপারে, পার্মানেন্ট মোল্ডিং এন্ড কাস্টিং মেথড। সো বেসিক্যালি এখানে যে মোল্ডটা ইউজ করা হয় সেটা পার্মানেন্ট নেচার। পার্মানেন্ট মানে অ্যাবসলিউটলি পার্মানেন্ট না,
অর্থাৎ হায়ার নাম্বার অফ কাস্টিং ক্যান বি ডান ইউজিং দিস ওয়ান পার্টিকুলার মোল্ড। সো এখানে মোল্ড বা ডাই যেটা ইউজ করা হয় সেটা মেটালের তৈরি হয়ে থাকে মোস্ট কেসেস, ইনফ্যাক্ট অল কেসেস। এবং এই ডাইয়ের মধ্যে কাস্টিং করার পরে যতদিন মতো ডাইয়ের এক সিগনিফিকেন্ট ওয়্যার অ্যান্ড টিয়ার না হয় ততদিন মতো ডাইটা ইউজ করা যেতে পারে। সো ইট ইজ সাম সর্ট অফ পার্মানেন্ট মেটাল মোল্ড এবং মেনি টাইমস করা হয়। এবং মোল্ডটা ওকে গ্রে কাস্টার হতে পারে, স্টিল, ব্রোঞ্জ এক্সেট্রা এক্সেট্রা। লিকুইড পোর ডাইরেক্টলি অন দ্য মোল্ড ক্যাভিটি এবং আইদার ডাইরেক্টলি পোর করতে পারি অথবা সাম সর্ট অফ প্রেসার দিয়ে আমরা এটার ভিতরে ইনজেক্ট করতে পারি। এবং এই ধরনের কাস্টিং প্রসেসের অ্যাডভান্টেজের মধ্যে একটা অ্যাডভান্টেজ সবচেয়ে আগে চলে আসে বিকজ সারফেস ফিনিশ এন্ড ডাইমেনশনাল টলারেন্স। যেহেতু মেটাল মোল্ড সুতরাং এটা সারফেস ফিনিশ খুবই ভালো হয় এবং ডাইমেনশনাল টলারেন্স খুব বেশি হয় বিকজ কাস্টিং টাইমটা ইউজুয়ালি উইদিন 2 or 3 সেকেন্ডের মধ্যে, পার্টিকুলারলি যদি আমরা ইয়ে করি প্রেসার ডাই কাস্টিং করি, জাস্ট হাই ভেলোসিটিতে হাই প্রেসারে ইনজেক্ট করা হচ্ছে, 2-3 সেকেন্ড রেখে নিয়ে সাথে সাথে ইনজেক্ট করে ফেলা হচ্ছে। সো ভালো সারফেস ফিনিশ হয়, ডাইমেনশনাল অ্যাকুরেসি ভালো হয়। এই দুইটাই হলো মূলত এটার মেইন অ্যাডভান্টেজেস। কাস্টিং মেটাল কি ধরনের অ্যালয় কাজ করা হয়? অবভিয়াসলি হাই টেম্পারেচার অ্যালয় কাজ করা যায় না, অবভিয়াসলি রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল কাজ করা যায় না বিকজ মোল্ডের সাথে রিঅ্যাকশন হয়। ইন জেনারেল আমরা যদি মানে যে লিকুইড মেটালটা কাজ করতেছি তার সাথে মোল্ডের রিঅ্যাক্টিভিটি সিভিয়ারলি চিন্তা করতে হবে এবং যার জন্য অলওয়েজ মোল্ডের মধ্যে সাম সর্ট অফ কোটিং এজেন্ট দিতে হয়। অর্থাৎ কাস্টিং করার আগ মুহূর্তে মোল্ডের মধ্যে একটা কোট স্প্রে করা হয়, কাস্টিং শেষ হয়ে গেল, মোল্ডটা কাস্টিং ইজেক্ট করা হলো, আবার স্প্রে করে মোল্ড ক্লোজ করা হয়। সো প্রতি সাইকেলের মধ্যে স্প্রেইংটা কন্টিনিউ করতে থাকে। ওকে, হাই টেম্পারেচার অবভিয়াসলি করা যায় না বিকজ অফ মোল্ড ইরোশন এবং মোল্ড অ্যাডিয়ারেন্স, সামটাইমস মোল্ডের সাথে লেগেও যেতে পারে। লিমিটেড টু সিম্পল শেপ বিকজ মোল্ডের আমরা যে শেপটা কাস্টিং করতে চাই মোল্ডের মধ্যে পার্মানেন্ট মেটাল মোল্ড যেহেতু, সুতরাং মেটাল মোল্ডের মধ্যে মেশিনিং করে তৈরি করতে হবে। সো বিকজ অফ দ্য লিমিটেশন অফ মেশিনিং প্রসেস তুমি কমপ্লেক্স শেপের কাস্টিং তুমি এখানে করতে পারবে না। এবং আরেকটা এখানে সমস্যা যেটা হচ্ছে তুমি ইউ ক্যানট প্রডিউস আ সিঙ্গেল কাস্টিং ইউজিং পার্মানেন্ট মোল্ডিং প্রসেস অর কাস্টিং প্রসেস, কারণ because of the sheer cost involved in making the die, in procuring the machines, one casting is not feasible. It must be কি বলে এটাকে মাস প্রোডাকশন ভলিউম প্রোডাকশনের জন্য কেবলমাত্র পার্মানেন্ট মোল্ড ইকোনমিক্যালি ফিজিবল হবে এবং অটোমেশন মোস্ট কেসেস অটোমেশন করা হয়। ওকে, ফেইলিউর প্রবলেমের মধ্যে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো মোল্ডের সাথে অ্যাসোসিয়েটেড। আমরা বলেছি মোল্ড ফেল করে যখন, তখন এই মোল্ডটাকে চেঞ্জ করা হয় এবং ইট ইজ কস্টলি প্রসেস। সো মোল্ড লাইফটাই আলটিমেটলি ডিকটেট করে এই ধরনের প্রসেসগুলোকে। এবং মোল্ড ফেইলিউর যদি কমনলি বলতে পারি সেটা মেইনলি থার্মাল ফ্যাটিক হয়। থার্মাল ফ্যাটিক কাকে বলে? থার্মাল ফ্যাটিক হলো আমরা একবার হাই টেম্পারেচারে লিকুইড মেটাল কাজ করতেছি, বের করতেছি এবং এই সাইকেলটা কন্টিনিউ করতেছে। সো একটা সাইনোসয়েডাল কার্ভের মতো চলতেছে এবং ফ্যাটিক ফেইলিউর যেটা হয় সেটা এই ধরনের সাইনোসয়েডাল লোডের কারণে হয়ে থাকে। সো এটা একটা থার্মাল ফ্যাটিক। এন্ড সেকেন্ড হলো মোল্ড ইরোশন। এতে দিস ইজ আনাদার ওয়ান, যে মেটাল হাই ভেলোসিটিতে ইনজেক্ট করা হচ্ছে, সো মোল্ডের সাথে মেটালের ফ্রিকশনের কারণে মোল্ড ইরোশন হয়ে থাকে এবং এগুলো কমানোর জন্যই মোল্ড কোট ইউজ করা হয়। এবং মোল্ড কোট ডিফারেন্ট ফর্মে হতে পারে। আমরা নর্মাল মানে গ্র্যাভিটি ডাই কাস্টিং যখন করি, অর্থাৎ যখন শুধুমাত্র ঢেলে দেই, প্রেসার অ্যাপ্লাই করা হয় না, সেই সমস্ত মোল্ডের মধ্যে আমরা নর্মালি গ্রাফাইটের শুট অথবা কার্বন শুট কোট করি। আবার একটু মডার্ন যদি হয় তাহলে পরে আমরা স্প্রে শুট করি। রিফ্র্যাক্টরি সাসপেনশন ইন লিকুইড, রিফ্র্যাক্টরি মানে হাই সিরামিক ম্যাটেরিয়াল হ্যাভিং হাই মেল্টিং পয়েন্ট। ক্লাসিফিকেশনের মধ্যে কমনলি যেটা আছে, একটা হলো নরমালি যেটা আমরা আন্ডার গ্র্যাভিটি যেটা পোর করি লিকুইড মেটাল, সেটাকে বলে গ্র্যাভিটি ডাই কাস্টিং, সংক্ষেপে পার্মানেন্ট মোল্ড কাস্টিং বলে। আর প্রেসার ডাই কাস্টিং কে নরমালি ডাই কাস্টিং বলে। সো গ্র্যাভিটি ডাই কাস্টিং যেখানে আন্ডার গ্র্যাভিটি জাস্ট পোর করা হয় অথবা অল্প এয়ার প্রেসার সামটাইমস ইউজ করা হয়। প্রেসার ডাই কাস্টিং এর মধ্যে প্রেসার অ্যাপ্লাই করা হয়, লিকুইড মেটালকে ফোর্স করে ডাইয়ের ভিতরে ঢুকানো হয়। লো প্রেসার ডাই কাস্টিং, হাই প্রেসার ডাই কাস্টিং, অবভিয়াসলি দুইটা মেথড আছে। লো প্রেসার ডাই কাস্টিং কে সামটাইমস যদি কলমটা ইউজ করি, সো হট চেম্বার প্রসেসও বলে, আর হাই প্রেসার ডাইকে কোল্ড চেম্বার প্রসেস বলে।
এটা কেন একটু পরে বলছি। দেন দেয়ার ইজ অ্যানাদার ভ্যারাইটি অফ পার্মানেন্ট মোল্ড কাস্টিং, সেটা করে সেন্ট্রিফিউগাল কাস্টিং। এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করে মোল্ডের ভিতরে লিকুইড মেটালটাকে ঢুকানো হয়। সো আমরা জাস্ট ছবির মাধ্যমে যদি দেখি, so this is permanent mold casting or gravity die casting, যেখানে আন্ডার গ্র্যাভিটি লিকুইড মেটাল পোর করা হয়। সো দুটো পার্ট আছে, এখানে ভার্টিক্যাল সেকশন দেখানো হয়েছে, বাট ইট কুড বি আমাদের নরমাল কুপ এন্ড ড্র্যাগ সিস্টেম, হরাইজন্টাল পার্টিং সিস্টেম, সেটাও হতে পারে। সো এখানে ভার্টিক্যাল দেখানো হচ্ছে, এখানে স্প্রে করা হচ্ছে মোল্ড কোটিং, স্প্রে করার পরে এটাকে দুটাকে ক্লোজ করা হলো, ক্লোজ করার পরে যদি কোর লাগে কোর প্লেস করা হলো এখানে, তারপরে লিকুইড মেটাল পোর করা হলো এবং ইজেক্ট করে খুলে কাস্টিংটা বের করে ফেলা হয়। সো দিস ইজ দ্য ব্রিফ মেকানিজম, যেখানে যার মাধ্যমে আমরা পার্মানেন্ট মোল্ড কাস্টিং করে থাকি। এখানে একটা টিপিক্যাল কাস্টিং দেখানো হয়েছে, তোমরা যারা সিলিন্ডার ইঞ্জিনিয়ার সিলিন্ডার ব্লক কিভাবে কাস্ট করবে সেটা দেখানো হয়েছে। তো সেম মেকানিজম এটা তাহলে পরে আমাদের অ্যাডভান্টেজের মধ্যে যদি ধরি, তাহলে বেটার মেকানিক্যাল প্রপার্টি হবে। কেন বেটার মেকানিক্যাল প্রপার্টি হচ্ছে? বিকজ কুলিং গেট ফাস্টার, grain size smaller, dendritic unspacing smaller, as a result mechanical property better. Homogeneous structure and composition, যেহেতু এর মধ্যে সাধারণত ডিফেক্ট খুব কম থাকে। লো শ্রিঙ্কেজ এন্ড গ্যাস পোরোসিটি, গ্যাস কম থাকে, এবং যেহেতু ভেরি কুইকলি করা হয়, বাই ফোর্সে করা হয়, প্রেসারে করা হয়, যার কারণে যদিও এটা খুব একটা এখানে ইম্পর্টেন্ট না, এটা পরেরটার মধ্যে খুব বেশি এফেক্টিভ। ইভেন দেন গ্যাস পোরোসিটি কম পাওয়া যায়। কেন গ্যাস পোরোসিটি কম পাওয়া যায় একটু পরে আলাপ করবো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডিফেক্টিভ প্রবলেমের মধ্যে যদি বলি, লো মেল্টিং অ্যালয় ছাড়া কিছু করতে পারবে না, বিকজ অফ দ্য মোল্ড। সিম্পল শেপে কাস্টিং করতে হবে, একটু আগে বলেছি, যদি তুমি ডাই ওরকম ভাবে কমপ্লেক্স মেশিনিং করতে না পারো, তাহলে তোমাকে সিম্পল শেপে থাকতে হবে, অ্যান্ড কস্ট ইজ ভেরি হাই। প্রেসার ডাই কাস্টিং মধ্যে আমরা বলছি দুইটা আছে, একটাকে লো প্রেসার ডাই কাস্টিং, এটা হাই প্রেসার ডাই কাস্টিং। লো প্রেসার ডাই কাস্টিং হট চেম্বার প্রসেস বলে, হাই প্রেসার ডাই কাস্টিং কোল্ড চেম্বার প্রসেস বলে। তো এখানে কি হচ্ছে, এখানে যে কন্টেইনার যেটা আছে লিকুইড মেটাল, সেই কন্টেইনারের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট, লিকুইড ফোর্স করে ডাইয়ের মধ্যে ঢোকানোর জন্য একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং যেহেতু এই অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই লিকুইড মেটালের মধ্যে ডুবানো থাকে, সো এটা যদি আমরা ধরি একটা ক্রুসিবল চিন্তা করি, ক্রুসিবলের মধ্যে এই কালারটা হলো লিকুইড, তো এই ডাইয়ের চেম্বারটা এখানে ওপেনিং আছে, তো এর ভিতর দিয়ে এখানে লিকুইড ঢোকে, তারপরে এইখান দিয়ে প্লাঞ্জার দিয়ে প্লাঞ্জারের নিচে দিকে নামিয়ে নিয়ে প্রেসার অ্যাপ্লাই করা হয়, যাতে করে লিকুইডটা এখান দিয়ে ইনজেক্ট করা হচ্ছে এই ডাইয়ের ভিতরে। সো যেহেতু প্লাঞ্জারটা এবং সব মেকানিজম গুলো এখানে মোল্ডের লিকুইডের মধ্যে ডুবানো থাকে, অ্যাজ এ রেজাল্ট এভরিথিং ইজ হট, এবং এটা হট লিকুইডকে আমি এখানে প্রেসার দিয়ে অ্যাপ্লাই ভিতরে ঢুকাচ্ছি, যার কারণে প্রেসার কম লাগে। সো তার জন্য এটাকে বলে হট চেম্বার অর লো প্রেসার ডাই কাস্টিং। অন দ্য আদার হ্যান্ড, এখানে যেটা আছে সেটা হলো হাই প্রেসার ডাই কাস্টিং অর কোল্ড চেম্বার ডাই কাস্টিং। এখানে জাস্ট পিস্টন, এখানে একটা কি বলবো এটাকে সিলিন্ড্রিক্যাল শেপের একটা চেম্বার, এখানে একটা ওপেনিং থাকে, যে ওপেনিং এর ভিতর দিয়ে লিকুইডটাকে এখানে ঢালা হয় এবং পিস্টন দিয়ে বাই ফোর্স এর ভিতরে ইনজেক্ট করা হয়। সো চেম্বার যেটা ইউজুয়ালি কোল্ড থাকে, এবং কোল্ড থাকার কারণে প্রেসারটা বেশি লাগে লিকুইড মেটালকে ফোর্স করার জন্য। সো দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড কোল্ড চেম্বার অর হাই প্রেসার ডাই কাস্টিং। এগেইন এটার মেকানিজম যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সিম্পল শেপে কাস্টিং করতে হবে, but very good dimensional tolerance and surface finish. Die is very expensive. যদি আমি দুর্বলতার কথা চিন্তা করি, সিম্পল শেপে কাস্টিং ছাড়া করা যায় না, complex and large expensive machinery involved. So again, mass production is necessary. Then there is another one which is called centrifugal casting. এখানে আমরা বলেছি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করে কাস্টিংটা করা হয়। কিভাবে হচ্ছে, এখানে একটা হরাইজন্টাল প্রসেস দেখানো হচ্ছে, এখানে ভার্টিক্যাল একটা প্রসেস দেখানো হচ্ছে। সো ভার্টিক্যাল দিয়ে যদি এক্সপ্লেইন করি, সো এখানে ডাইটা আছে, যে শেপেরই ডাই হোক না কেন, লিকুইড মেটাল এখানে ভিতরে ঢুকিয়ে এটাকে ঘোরানো হয়, হাই ভেলোসিটিতে ঘোরানো হয়। হাই ভেলোসিটিতে ঘোরালে পরে লিকুইড মেটাল বিং বাল্কি অর ডেন্সিটি বেশি, অ্যাজ এ রেজাল্ট এটা আউটওয়ার্ডস মোশনে মোল্ড ওয়ালের মধ্যে লেগে যায়। সো আমরা একটা সিলিন্ড্রিক্যাল শেপে অথবা কি বলবো
সিলিন্ড্রিক্যাল বলা ভালো। সো সিলিন্ড্রিক্যাল শেপের আমরা যদি কাস্টিং করতে চাই তাহলে সো সলিড কাস্টিং এখানে করা সম্ভব না। সলিড কাস্টিং করতে গেলে পুরোটা ভরে দিতে হবে, তখন আর সেন্ট্রিফিউগাল ফোর্সের কোনো কাজে লাগবে না। সেই জন্য সাধারণত পাইপ বা এই ধরনের জিনিস যদি আমি কাস্টিং করি তাহলে সাধারণত সেন্ট্রিফিউগাল সিমেট্রিক্যাল শেপের অবজেক্ট যদি থাকে তাহলে আমরা এই ধরনের সেন্ট্রিফিউগাল কাস্টিং করে থাকি। থিকনেস কিভাবে এটাকে কন্ট্রোল করব? ভিতরে এখানে কোনো লাগে না, কোর দিতে হয় না, আউটার শেপে কোর দিতে হয় না, বিকজ লিকুইড মেটালটা সারফেসের মধ্যে আউটার ফোর্সে সারফেসের মধ্যে রোটেট করতে থাকে। সো আমরা যদি কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকি তাহলে পরে এটা আউটওয়ার্ড ডিজাইন নিয়ে একটা থিন একটা লেয়ারের একটা টিউব ফর্ম করে। এবং যত লিকুইড মেটাল, সো এটাকে তোমাকে একটা প্রি ক্যালকুলেশন করতে হবে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ লিকুইড মেটাল ইউ ইনসার্টেড, এই দুইটার উপর ডিপেন্ড করে থিকনেস নির্ধারণ করতে হবে। সো বাই ইউজিং ফর্মুলা ইউ ক্যান approximately determine the ultimately final thickness of the casting. So this is called centrifugal casting. Large cylindrical or symmetrical objects, very good quality, metal molded inherent nature হলো good quality, expensive and limited design. Limited design বলতে এখানে মিন করছি জাস্ট সিলিন্ড্রিক্যাল টাইপের কথা বলা হচ্ছে। সেখানে ফাইনালি কিছু টেবিল দেওয়া হয়েছে কম্পারেটিভ স্টাডি প্রসেস, এগুলো আমি ডিসকাস করছি না, প্রসেসের কথা হাইলাইট করেছি, শেপ কি ধরনের করা যায়, ম্যাটেরিয়াল কি ধরনের, সাইকেল টাইম, কোয়ালিটি, এগুলোর কথা আলাপ করেছি। তো এটা না বলে আমি জাস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আরেকটু যদি ডিটেল করি। স্যান্ড কাস্টিং, দিস ইজ দ্য ভার্সেটাইল প্রসেস। সো অলমোস্ট এনি ম্যাটেরিয়াল, এনি মেটাল ক্যান বি কাস্ট, এনি শেপের, এনি সাইজের ক্যান বি কাস্ট, এভরিথিং ইজ লো কস্ট। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে মেজর ডিসঅ্যাডভান্টেজ হলো সারফেস ফিনিশিং, ডাইমেনশনাল টলারেন্স। সো মেশিনিং ইজ রিকোয়ার্ড এবং কস্টও সেইভাবে মেশিনিং কস্টটা বেশি হয়ে যাচ্ছে। ইনভেস্টমেন্ট কাস্টিং, small shape casting, any complexity can be produced using this investment casting. Almost any material can be cast, because যে ডাইটা যে মোল্ডটা ইউজ করা হচ্ছে সেই মোল্ডটা ডিপেন্ডিং অন দ্য অ্যালয় টু বি কাস্ট, মোল্ডের ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট যেটা আছে ইট কুড বি ডিফারেন্ট টাইপ অফ স্যান্ড, নট অনলি সিলিকা স্যান্ড, অন্য স্যান্ডেরও হতে পারে। অ্যাজ এ রেজাল্ট আমরা এই ডাইটা রিফ্র্যাক্টরি নেচার করতে পারি, যার ফলে এনি ম্যাটেরিয়াল ক্যান বি, ইনফ্যাক্ট নিকেল বেস টারবাইন ব্লেড যেগুলো আছে, হাই টেম্পারেচার টারবাইন ব্লেড যেগুলো আছে, সেগুলো সাধারণত মোস্টলি ইউজ করা হয় ইনভেস্টমেন্ট কাস্টিং মেথডে। ওকে, পার্ট সাইজ লিমিটেড, সাইজ খুব বড় করা যাবে না বিকজ অফ দ্য প্রসেস। এক্সপেন্সিভ প্যাটার্ন, কারণ অনেকগুলো আগে মেটাল ডাই তৈরি করতে হবে, মেটাল ডাইয়ের মধ্যে ওয়াক্সের প্যাটার্ন তৈরি করতে হবে, সেই ওয়াক্সের প্যাটার্ন গুলো দিয়ে একটা সিমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপরে মোল্ড ঢালতে হবে, এক্সেট্রা। সো লেবার এক্সটেন্সিভ প্রসেস, লং প্রসেস, সো এই কারণে কস্ট বেড়ে যাচ্ছে। পার্মানেন্ট মোল্ড বলা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ সারফেস ফিনিশ, ডাইমেনশনাল অ্যাকুরেসি, পোরোসিটি কম থাকে, প্রোডাকশন রেট অনেক বেশি। কস্টের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ মধ্যে কস্ট অনেক হাই, লিমিটেড শেপ, নট সুইটেবল to the factory material because of the dye, metal dye. Pressurized casting মোটামুটি সিমিলার, এটার মধ্যে আরো বেটার ডাইমেনশনাল টলারেন্স বিকজ অফ দ্য বাই ফোর্স অ্যাপ্লাই করছি। এগেইন ভেরি কস্টলি অ্যারেঞ্জমেন্ট করতে হয় এবং লিমিটেড টু নন ফেরাস মেইনলি। সেন্ট্রিফিউগাল কাস্টিং কথা বলা হচ্ছে, সিলিন্ড্রিক্যাল পার্ট যদি কাস্টিং করতে চাও উইথ গুড কোয়ালিটি, সারফেস ফিনিশ এন্ড হাই প্রোডাকশন রেট, তাহলে সেন্ট্রিফিউগাল কাস্টিং ইউজ করতে পারো। ইকুইপমেন্ট ইজ এক্সপেন্সিভ, কিন্তু মেটাল জিনিসটাই মেটাল ডাইয়ের মতো, পার্ট শেপ ইজ লিমিটেড। আর ফুল প্রসেসের কথা বলেছি, যেটা আমরা ফোম দিয়ে প্যাটার্ন তৈরি করি। সো নো লিমিট অন সাইজ অ্যান্ড শেপ, কমপ্লেক্স শেপ তুমি জোড়া লেগে যত কমপ্লেক্স করতে চাও করতে পারো, কিন্তু তোমাকে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে গেটিং সিস্টেম খুব কেয়ারফুলি ডিজাইন করতে হবে, প্যাটার্ন খুব লো স্ট্রেংথের, কেয়ারফুল করতে হবে, এটা যেন ইন্টিগ্রিটি বজায় রাখে, ক্যান বি কস্টলি ফর লো কোয়ালিটি, লো কোয়ান্টিটিস। এটা অবস্থা থাকে। পরেরটা যদি আলাপ করি, সো পোরোসিটি, কমপ্লেক্সিটি, ডাইমেনশনাল অ্যাকুরেসি, মোটামুটি তিনটা ইম্পর্টেন্ট প্যারামিটার। সো পোরোসিটি যদি চিন্তা করি, 1 হলো বেস্ট, 5 হলো সবচেয়ে খারাপ। তো স্যান্ড কাস্টিং মানে আমরা বলছি মেইন প্রবলেম হলো এটার মধ্যে প্রচুর ডিফেক্ট থাকে, পোরোসিটি ওয়ান অফ দম। সো এটা সেজন্য 4 দেওয়া হয়েছে। বেস্ট যেগুলো আছে, প্রেসার কাস্টিং, সেন্ট্রিফিউগাল কাস্টিং, এটার মধ্যে কোনো রকমের ময়েশ্চার নেই, হাই প্রেসারে করা হয়, সো পোরোসিটি অলমোস্ট মিনিমাইজ টু জিরো। পার্মানেন্ট একই কথা বলা যেতে পারে, তবে এটার মধ্যে এত না বিকজ হাই প্রেসার ইনভলভ।
ফুল কাস্টিং এর প্রসেসে পোরোসিটি অনেক হাই থাকে, বিকজ যে প্যাটার্ন যেটা করা হচ্ছে সেই প্যাটার্নটা আলটিমেটলি ইভাপোরেট করছে। সো ইভাপোরেশন করার পরে গ্যাসটা ঠিকমতো যদি এসকেপ করতে না পারে তাহলে পোরোসিটি জেনারেট হয়। কমপ্লেক্সিটি, ফুল প্রসেসে বলছি তুমি ইউ ক্যান প্রডিউস এনি শেপ, ইনভেস্টমেন্ট কাস্টিং এ বলছি এনি কমপ্লেক্স সাইজ। সো এই দুইটা কমপ্লেক্সিটিতে বেস্ট, তারপরেই স্যান্ড কাস্টিং আর মেটাল মোল্ড যেগুলোর মধ্যে ইনভলভ সেগুলোর মধ্যে অবভিয়াসলি খুবই খারাপ অবস্থা। ডাইমেনশনাল অ্যাকুরেসি প্রেশার কাস্টিং এর মধ্যে সবচেয়ে ভালো, পার্মানেন্ট মোল্ডের মধ্যে ভালো, ইনভেস্টমেন্ট কাস্টিং এর মধ্যে ভালো, কিন্তু অন্যগুলো প্রসেসের মধ্যে সেন্ট্রিফিউগাল কাস্টিং এর মধ্যে এখানে খারাপ কেন হলো, যদি মেটাল মোল্ড ইনভলভ করা হচ্ছে, বিকজ সেন্ট্রিফিউগাল কাস্টিং এর মধ্যে তোমার এই হিসাবটা ইজ ভেরি ডিফিকাল্ট, যার কারণে তোমার থিকনেস যেটা তুমি চাচ্ছ সেই থিকনেস এর নাও হতে পারে, আইদার কম হতে পারে বেশি হতে পারে। নরমালি বেশি করা হয়, কম হলে তো রিজেক্ট হয়ে যাবে, যার কারণে এখানে মেশিনিং ইনভলভ। সো ডাইমেনশনাল অ্যাকুরেসি পার্মানেন্ট মোল্ড বা প্রেশার কাস্টিং এর মতো এখানে নাই। ফ্রুমাল প্রসেসে ওকে এর মধ্যে ডাইমেনশনাল অ্যাকুরেসি মোটামুটি করা যায়। কষ্টের কথা মোটামুটি এখানে হিসাব দেওয়া হয়েছে। Sand casting obviously low, investment casting medium to high because of the labor process, very high labor process cost. Parallel mold মধ্যে labor cost কম because mechanized, digitally তাই। full mold process এ labor cost অনেক বেশি, ডাই লাগে না, equipment লাগে না, so এর মধ্যে cost almost zero, কিন্তু labor cost medium to high mold বানানোটা নিয়ে সমস্যা। তো এই হলো আমাদের মোটামুটি একটা জেনারেল ওভারভিউ অফ মোল্ডিং এন্ড কাস্টিং মেথডস, যেখানে আমরা জাস্ট হাইলাইট করলাম ডিফারেন্ট কাইন্ড অফ মোল্ডিং মেথড এন্ড কাস্টিং মেথড অ্যাভেলেবল টু আস, এবং তার মধ্যে কয়েকটা নিয়ে আমরা একটু আলাপ করলাম। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের মোল্ডিং প্রসেস, আমরা আশা করি তোমাদের লেকচার থেকে আরো ডিটেইল আমরা প্রত্যেকটা মোল্ডিং প্রসেস সম্বন্ধে জানতে পারবো। সো এনি কোয়েশ্চেনস? স্যার, প্রেসার ডাই কাস্টিং এ যখন বলা হচ্ছিল যে লো প্রেসার ইউজ করছি যখন আমাদের চেম্বারটা হট থাকছে, যখন চেম্বার কোল্ড হচ্ছে তখন হাই প্রেসার ইউজ করছি, বাট বোথ কেসেসে তো লিকুইড মেটালটা মানে মোল্টেন অবস্থায় পোর করছি, সো এত সিগনিফিক্যান্ট প্রেসার ডিফারেন্স কেন আসছে? কারণ জিনিসটা যেটা হচ্ছে যে যেহেতু হট চেম্বার প্রসেসের মধ্যে চেম্বারটা সবসময় ভেরি হাই টেম্পারেচারে থাকে, যার ফলে লিকুইডের ফ্লুইডিটি ওখানে অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড ডাইন পাশের যেটা আছে যে কোল্ড চেম্বার প্রসেসে চেম্বারটা যদিও আলটিমেটলি হট হয়ে যায়, কারণ বারবার ইউজ করতে করতে এটা এই টেম্পারেচার রেজ করবে, কিন্তু ওই মানে লিকুইড মেটাল টেম্পারেচার পর্যন্ত এখানে রেজ করে না। অ্যাজ এ রেজাল্ট এটা সাফিসিয়েন্টলি লো টেম্পারেচারে থাকে, যার ফলে এই যে ফ্লুইডিটির যে অ্যাডভান্টেজটা আমরা মানে হাই চেম্বারের হট চেম্বার প্রসেসে পাচ্ছিলাম সেই অ্যাডভান্টেজটা এখানে পাই না, যার কারণে একটু বেশি প্রেসার লাগে এই লিকুইডটাকে ফোর্স করে দেওয়ার জন্য। ওকে স্যার। ওকে, তাহলে আমরা এটা শেষ করি, আমরা পরেরটায় যাই। আবার শেয়ার করি। ভুলে যায়, সবকিছু ভুলে যায়। ওকে, আমরা একটা প্রসেস নিয়ে একটু ডিটেল আলাপ করব, যেটা হলো গ্রিন স্যান্ড মোল্ডিং সিস্টেম। সো আমরা প্রথমে বোঝার চেষ্টা করব গ্রিন স্যান্ড সিস্টেমটা কি, তার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে সেগুলোকে একটু আলাদা করে চেনার চেষ্টা করব, এবং মোল্ডিং সিস্টেমটা তৈরি করতে গেলে পরে কিছু স্পেশাল কিছু রিকোয়ারমেন্টস লাগে, সেই রিকোয়ারমেন্টস গুলো কি সেটা নিয়ে আলাপ করব। ওকে, সো যদি আমরা স্যান্ড সিস্টেম ইউজ করে থাকি তাহলে পরে একটা কমন একটা হিসাব, পার টন কাস্টিং এ 4 থেকে 5 টন স্যান্ড লাগে।
সো স্যান্ডের ডিমান্ড হিউজ স্যান্ড লাগে, এবং এটা বড় যদি কাস্টিং হয় তাহলে স্যান্ডের পরিমাণ কম লাগে, ছোট কাস্টিং হলে রেশিওটা অনেক বেশি। সো 10:1 থেকে শুরু করে 0.25:1 পর্যন্ত হতে পারে। সো 1 টন কাস্টিং হলে পরে 10 টন পর্যন্ত স্যান্ড ইউজ করা যেতে পারে, অথবা 1 টন কাস্টিং এর জন্য 0.25 টন পর্যন্ত হতে পারে ফর লার্জ কাস্টিং। সো অবভিয়াসলি স্যান্ড যেটা ইউজ করা হচ্ছে, ভেরি হাই অ্যামাউন্ট অফ স্যান্ড ইউজ করা হয়, স্যান্ডের ডিমান্ডটা অনেক হাই, এবং একটা মোল্ড তৈরি করতে গেলে পরে এই স্যান্ডগুলোকে নানান ধরনের ট্রিটমেন্ট করে, নানান ধরনের প্রসেস ফলো করে একটা মোল্ড তৈরি করতে হয়। এবং এখানে আছে প্রিপারেশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, মোল্ড এবং কোর মেকিং আছে, কাস্টিং করা হলো, তারপরে ক্লিনিং এন্ড রিকমেশন, আফটার কাস্টিং স্ট্রিপ করে ফেলার পরে স্যান্ডটাকে আবার ক্লিন করা হয় এবং নেসেসারি প্রসেস ফার্দার করা হয় যাতে করে এটা ফার্দার ইউজ করা যায়। তো এই ইন্টিগ্রেটেড সায়েন্স সিস্টেম যদি হয় তাহলে পরে এই প্রিপারেশন আর রিক্লেমেশন স্টেজ, এই স্টেজটা ক্রুশিয়াল হয়ে দাঁড়ায়। আমরা নর্মালি আমাদের ফাউন্ডেতে যেভাবে কাস্টিং করি, একটা কাস্টিং করার পরে জাস্ট ওই সেন্টার ফেলে দিলাম, আরেকটা মোল্ড তৈরি করলাম, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করব, ইন্ডাস্ট্রিতে এভরিথিং ইজ ইন্টিগ্রেটেড। সো স্যান্ডটাকে কন্টিনিউয়াসলি ইউজ করা হয়, এবং ইউজ করার আগেই স্যান্ডটাকে প্রিপারেশনটা এবং তার আগে রিক্লেমেশনটা এটা ইম্পর্টেন্ট। So properties of the molding aggregate sand system at different stages of casting are crucial to produce sound casting. That's why আমরা স্যান্ডে বিভিন্ন ধরনের টেস্ট করি, স্যান্ডের সিলেকশন, স্যান্ডের টেস্টিং, এবং আলটিমেটলি কোয়ালিটি কন্ট্রোল অফ দ্য স্যান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট যদি দেখি, মূলত যে স্যান্ডটা আমরা ইউজ করছি সেই স্যান্ডটার দুইটা ইম্পর্টেন্ট প্রপার্টি থাকতে হবে, একটা হলো ফ্লুয়েবিলিটি, একটা স্ট্রেংথ। ফ্লুয়েবিলিটি কাকে বলে? যাতে করে এটা সাফিসিয়েন্টলি ফ্লুইড থাকে, এটাকে আমরা খুব ইজিলি যাতে মোল্ড তৈরি করতে পারি। সো রেডিলি মোল্ডেবল, ফ্লুয়েবিলিটি থেকে আসতেছে রেডিলি মোল্ডেবল, এন্ড স্ট্রেংথ মানে হলো এটা যেন তার শেপটা রিটেইন করে। সো এই দুটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা অবশ্যই আমার এই স্যান্ডের মধ্যে থাকতে হবে। কিন্তু এছাড়া আরো কিছু স্পেসিফিক প্রপার্টি লাগে, যে প্রপার্টিগুলো আলটিমেটলি বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন রিজনের জন্য আমাদের কিছু স্পেসিফিক আলাদা প্রপার্টি ডেভেলপ করতে হয়, এবং আলটিমেটলি টেস্ট করে এটাকে সার্টিফাই করতে হয়। তো এখানে কয়েকটা প্রপার্টির কথা আমরা উল্লেখ করছি ডিফারেন্ট স্টেজে যদি ধরি। এট দ্য মোল্ডিং স্টেজ ফ্লুয়েবিলিটি কথা বলেছি, গ্রিন স্ট্রেংথের কথা বলেছি। সো ফ্লুয়েবিলিটি, অ্যাবিলিটি ম্যাটেরিয়াল টু কম্প্যাক্টেড টু ইউনিফর্ম ডেন্সিটি। সো লিকুইড মোল্ড যাতে স্যান্ড যাতে কোনো জায়গায় জমাট বেঁধে যায় নেই, যাতে করে যদি মোল্ড বানানো যাচ্ছে না, এটা যাতে একদম সাফিসিয়েন্টলি ফ্লুইড থাকে। সো এটা একটা গ্রিন স্ট্রেংথ, অ্যাবিলিটি টু রিটেইন শেপ ডিউরিং মোল্ডিং। সো মোল্ড বানানোর সময় আমি মোল্ড বানালাম, তারপরে প্যাটার্ন সরিয়ে ফেললাম, মোল্ড ভেঙে গেল, সেটা করলে চলবে না। সো গ্রিন অবস্থায় এটা যেন স্ট্রেংথ থাকে, দ্যাটস কল্ড গ্রিন স্ট্রেংথ। ডিউরিং কাস্টিং কিছু আলাদা প্রপার্টি থাকে, থার্মাল স্ট্যাবিলিটি। সো হাই টেম্পারেচারে লিকুইড মেটাল ঢালতেছি, মোল্ড হট হয়ে যাচ্ছে, সো থার্মাল স্ট্যাবিলিটি যেন থাকে। রিফ্র্যাক্টরিনেস, এটা যেন গলে যায় না, ফিউজ হয়ে না যায় হাই টেম্পারেচারে। ড্রাই স্ট্রেংথ, লিকুইড মেটাল দেওয়ার সময় মোল্ডটা আস্তে আস্তে ড্রাই হচ্ছে, তো এই সময় যেন মোল্ড ভেঙে না যায়, ক্র্যাক যাতে তৈরি না হয়। হট স্ট্রেংথ, কাস্টিং করে ফেলেছি, মোল্ড এখন কাস্টিং সলিডিফাই হচ্ছে, এই অবস্থায় ম্যাক্সিমাম টেম্পারেচার কন্ডিশনে মোল্ড যেন ভেঙে না যায়, সো ডিস্টরশন যাতে না হয়, ডিফর্মেশন যাতে না হয়, সো এটাকে বলে হট স্ট্রেংথ। কলাপসিবিলিটি, কাস্টিং ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা মোল্ড ভেঙে কাস্টিংকে সরিয়ে ফেলবো, সো এই অবস্থায় মোল্ড যেন খুব সহজে ভেঙে যায়, দ্যাট ইজ কল্ড কলাপসিবিলিটি। সো ইজি টু ব্রেক ডাউন ইন নকআউট স্টেজে। কাস্টিং সরিয়ে ফেলার জন্য মোল্ড ভাঙার যে প্রসেসটা সেটাকে বলে নকআউট প্রসেস। এই নকআউট স্টেজে যায় নিয়ে মোল্ড যাতে খুব সহজে ভেঙে যায়, দ্যাট ইজ কল্ড কলাপসিবিলিটি। পারমিয়াবিলিটি, মোল্ডের ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস থাকে, কাস্টিং এর ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস থাকে, সো এই গ্যাসগুলো যাতে সহজে এক্সকেপ করতে পারে থ্রু মোল্ড, সেই জন্য মোল্ডটা পারমিয়েবল হতে হবে। সো দিস ইজ কল্ড পারমিয়াবিলিটি। এন্ড ফাইননেস, এট দ্য সেম টাইম যে স্যান্ডগুলো আমরা ইউজ করছি স্যান্ডগুলো সাফিসিয়েন্টলি স্মল হতে হবে, যাতে করে মোল্ড সারফেস যেটা হয় এই সারফেসের ভিতরে দুইটা স্যান্ডের মাঝখানে যে গ্যাপ যেটা আছে সেই গ্যাপের ভিতর দিয়ে লিকুইড মেটাল ভিতর দিকে ঢুকে যেতে না পারে, সারফেস টেনশন যেন এটা বাধা দেয়। ক্যাপিলারি অ্যাকশন যেটা আমরা পড়াশোনা করি, সেই ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে ভিতরে না ঢুকে সেই জন্য পোর্স গুলো সাফিসিয়েন্টলি স্মল হতে হবে, সো ফাইনার স্যান্ড ইউজ করতে হবে। সো দিস ইজ কল্ড ফাইননেস। সো প্রিভেন্ট মেটাল পেনিট্রেশন and produce smooth casting surface. এই কারণে
এই যে আমরা ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করবো সেটা অ্যাডিকুয়েট ফাইননেস থাকতে হবে। একটা স্টোরেজ স্টেজ, মোল্ড বানিয়ে সাথে সাথেই সবসময় কাস্টিং করা হয় না, যদিও আমাদের ল্যাবে ফাউন্ড্রিতে ডিফারেন্ট ইস্যু, কাস্টিং করার আগে মোল্ড বানাই, কিন্তু ইন্ডাস্ট্রিতে কন্টিনিউয়াসলি মোল্ড বানিয়ে রেখে দেওয়া হয় এবং কন্টিনিউয়াসলি এখান থেকে ইউজ করা হচ্ছে। সো একটা স্টোরেজ বেঞ্চ লাইফ থাকতে হয়। বেঞ্চ লাইফ মানে একটা সার্টেন পিরিয়ড বিফোর ইউজিং দ্য মোল্ড, এবং এই পিরিয়ডে মোল্ড যেন প্রপার্টি লুজ না করে। প্রপার্টি লুজ মানে এটা সাফিসিয়েন্টলি ড্রাই হয়ে যাচ্ছে, ডিসইন্ডিকেট হয়ে যাচ্ছে, অথবা মোল্ড ময়েশ্চার অ্যাবজর্ব করে এটাকে লিকুইফাই করে বলে বন্ডিং যেগুলো ইউজ করা আছে বন্ডিং গুলো লুজ হয়ে যাচ্ছে। এই দুইটার জন্য কোনোটাই না হয়। ডিউরেবিলিটি, ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড রিপিটেড সাইকেল, অর্থাৎ স্যান্ড গুলো প্রতিবার কাস্টিং করার পরে যত এত সাফিসিয়েন্টলি ড্যামেজ না হয়ে যায়, এটা ফার্দার ইউজ করা যাচ্ছে না। সো ইট মাস্ট বি ডিউরেবল, স্যান্ড গুলো যেন বারবার রিপিটেডলি ইউজ করা হয়। সো রিইউজেবিলিটি এটা যেন বেশি থাকে। So these are the properties যেগুলো নরমালি আমরা যে ইনগ্রেডিয়েন্ট ইউজ করি টু মেক দ্য মোল্ড, স্যান্ড মোল্ড তার থাকতে হবে। এবং এগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের টেস্ট করে থাকি to find the actual value. Okay, now let us talk about green sand molding aggregate. Sometimes green molding sand aggregate বলে। So একদম প্রথম থেকেই এটা ইউজ করা হচ্ছে। কাস্টিং 5000 বছর আগে কাস্টিং প্রসেস শুরু হয়েছে চীনে, সেই তখন থেকেই মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা ছিল কাস্টিং এ সেটা হলো গ্রিন স্যান্ড। সো লার্জ সাইজের কাস্টিং অর স্মল সাইজের কাস্টিং, 1 কাস্টিং, 2 কাস্টিং, 100 কাস্টিং, সব কিছুতেই গ্রিন স্যান্ড সিস্টেম ইজ অ্যাপ্লিকেবল। এবং এখানে ন্যাচারাল স্যান্ড যেটা ইউজ করা হয় অ্যাজ এ মেইন ইনগ্রেডিয়েন্ট। সো স্যান্ড যেটা, ইট ইজ ন্যাচারাল স্যান্ড, ইট ইজ নট আর্টিফিশিয়াল স্যান্ড। ওকে, ইনগ্রেডিয়েন্টের মধ্যে অ্যাগ্রিগেটের মধ্যে 4 ধরনের জিনিস থাকে। গ্রিন মোল্ডিং স্যান্ড অ্যাগ্রিগেটের মধ্যে একটা হলো স্যান্ড অবভিয়াসলি, 2 নম্বর ক্লে যে বাইন্ডিং ম্যাটেরিয়াল, ওয়াটার টু হেল্প বন্ডিং, 3 নম্বর অ্যাডিটিভ, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডিটিভস ইউজ করা হয় ডিফারেন্ট স্পেশাল প্রপার্টি পাওয়ার জন্য। তো স্যান্ড হলো গ্র্যানুলার ম্যাটেরিয়াল, রককে ক্রাশ করে আমরা স্যান্ড পাই নেচারে। ক্লে হলো অ্যালুমিনিয়াম সিলিকেট, বিভিন্ন কাইন্ড অফ সিলিকেট আছে, সেই সিলিকেট গুলো এটা হলো মেইনলি স্ট্রেংথ এন্ড বন্ডিং দেয় আর প্লাস্টিসিটি দেয়। ক্লের একটা স্পেশাল প্রপার্টি তোমরা জানো, ক্লের সাথে যদি পানি মেশাই তাহলে এটা প্লাস্টিক প্রপার্টি তৈরি হয়, এটাকে ড্রাই করে ফেলে প্লাস্টিক প্রপার্টি ইউজ করে, কিন্তু পানি দিলে পরে আবার প্লাস্টিক প্রপার্টি গেইন করে। সো এই স্পেশাল প্রপার্টিটা এই মোল্ডিং সিস্টেমে অ্যাপ্লাই করা হয় টু অ্যাকোয়ার অ্যাডিকুয়েট প্লাস্টিসিটি এন্ড বন্ডিং। ওয়াটার না দিলে পরে ক্লের তার প্রপার্টি ডেভেলপ করে না, সো ইউ নিড সাফিসিয়েন্ট ওয়াটার টু interact with clay. So water কে আমরা সামটাইম ময়েশ্চার বলে থাকি, and there are many additives আছে যেগুলো স্পেশাল প্রপার্টি, ফর এক্সাম্পল কলাপসিবিলিটি বাড়ানোর জন্য ইউজ করা হয়। সো এটা হলো গ্রিন স্যান্ড সিস্টেম। Opposed to that, another one which is called dry sand system. Dry sand system যেখানে স্যান্ড যেটা ইউজ করা হয় ন্যাচারাল থেকে খুব কমই এটা ইউজ করা হয়, পিওর সিলিকা স্যান্ড নরমাল ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমরা সিলেটে যে স্যান্ড গুলো পাই, সেই সিলেট থেকে স্যান্ড গুলো নিয়ে এসে আমরা ড্রাই স্যান্ড বানাই। অথবা স্যান্ড সিলিকা স্যান্ড ছাড়াও অন্যান্য রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল আছে, আমরা একটু পরে দেখবো, সেই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয় ড্রাই স্যান্ড সিস্টেমের মধ্যে। এবং এখানে নরমালি ক্লে ইউজ করা হয় না এজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল। বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে বিভিন্ন ধরনের অর্গানিক অর ইনঅর্গানিক, যেমন ডেক্সট্রিন আছে, মলাসিস আছে, গ্লুটিন আছে, পিচ আছে, রেজিন আছে, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয় টু impart bonding in the sand. Moisture is thoroughly dry. যেহেতু ক্লে লাগে না, so moisture একদম টোটালি রিমুভ করা হয়। So this is a great advantage because moisture is the main source of porosity. So moisture কমে যাওয়া মানেই porosity-কে অলমোস্ট এলিমিনেট করে ফেলা। সো মোল্ডটাকে বেকিং করতে হয়, বেকিং করে তারপর মোল্ড বানালাম, মোল্ড বানানোর পর এটাকে ড্রাই করতে হয়, পানিতে দিয়ে এটাকে ড্রাইং করার প্রসেসটাকে বলে বেকিং। সো এই বেকিং প্রসেসে ময়েশ্চারটাকে থরলি রিমুভ করে দেওয়া হয়। ড্রাই স্যান্ড মোল্ড আর জেনারেলি স্ট্রঙ্গার অবভিয়াসলি, যেহেতু এটা পিওর সিলিকা স্যান্ড ইউজ করা হচ্ছে এবং ময়েশ্চার যেহেতু নাই, যে বাইন্ডার যেগুলো ইউজ করা হচ্ছে দিস আর স্ট্রং বাইন্ডার দ্যান ক্লে, অ্যাজ এ রেজাল্ট ইজ ভেরি স্ট্রং, ভেরি হার্ড, এবং as a result dimensional stability খুবই ভালো। কিন্তু খেয়াল করো, what about hot-tear tendency of the metal? যেহেতু mold is very strong, যার কারণে hot-tear tendency এখানে খারাপ গ্রিন স্যান্ডের তুলনায়, কারণ গ্রিন স্যান্ডের মধ্যে মোল্ডটা নরম থাকে, যার কারণে মোল্ড নিজে কলাপস করে সেই ভিতরে যে
নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে সেটাকে ওভারকাম করতে পারে। কিন্তু এখানে যেহেতু মোল ভেরি স্ট্রং, আমরা স্ট্রং মোল হলে পরে সে কাস্টিংটাকে কন্ট্রাক্ট করতে দেয় না, যার কারণে ভিতরে যে হটস্পট যেখানে আছে সেখানে ফিয়ার ডেভেলপ করে। So there are strong economic incentive to use low cost green sand system. Obviously যেহেতু এটা খুবই সস্তা, নেচারে পাওয়া যায়, খুব একটা কিছু করতে হয় না, শুধু ক্লেটাকে মিশিয়ে রিজনেবল লিমিটে নিয়ে আসা হয়। On the other hand, dry sand is expensive, যার কারণে ড্রাই স্যান্ডটা সব জায়গায় ইউজ করা হয় না। ইউজুয়ালি হেভিয়ার কাস্টিং এ যেখানে মোল্ড স্ট্রং লাগে সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত ড্রাই স্যান্ড ইউজ করা হয়। অ্যাডভান্টেজ দুইটার আলাদা আলাদা করে যদি চিন্তা করি, গ্রিন স্যান্ডের অ্যাডভান্টেজের মধ্যে লো কস্ট ম্যাটেরিয়াল, অবভিয়াসলি হাই সুইটেবিলিটি মেকানিক সিস্টেমে, ওকে নো প্রবলেম মেকানিক সিস্টেমে করার জন্য। স্যান্ড ইজ ইজিলি রিকন্ডিশন, সো রিপিটেডলি ইউজ করা যায়। শুধুমাত্র কাস্টিং করার পরে এটাকে চালনি দিয়ে সেকে যদি কোনো বার্ন আউট স্যান্ড হয় সেগুলো সরিয়ে ফেলা, যদি গুঁড়া দলা বেঁধে যায় সেই দলাগুলোকে জাস্ট কোনো মেশিন দিয়ে বা হাত দিয়ে এটাকে দলাগুলোকে সরিয়ে করা, মিনিমাইজ করা অথবা সরিয়ে ফেলা চালনি দিয়ে সেকে। এবং কিছু বাইন্ডিং মেটেরিয়াল নষ্ট হয়ে যায় হিটের কারণে, সো কিছু ক্লে আবার অ্যাড করা। সো নাথিং ফ্যান্সি, স্মল রিজনেবলি ইজি মেথডের মাধ্যমে এটার রিকন্ডিশনেবল করা ভেরি ইজি। রিডিউস রিস্ক অফ হট টিয়ার, একটু আগে যেটা বললাম, due to low compression strain mold which is offer less resistance to contraction. Mold joints closely, যেহেতু নরম মোল্ড, যার কারণে আমরা যখন কোপ অ্যান্ড ড্র্যাগ একসাথে করি এটা খুব ইজিলি একটার সাথে একটা লেগে যায়। মোল্ড যদি শক্ত হয় তাহলে মাঝখানে কিছু গ্যাপ থেকে যায়, যার কারণে এই গ্যাপের ভিতর দিয়ে লিকুইড মেটাল ফ্লো করে। সো এটাকে বলে ফ্ল্যাশ। সো ফ্ল্যাশ হলে তোমাকে মেশিনিং করতে হবে, অথবা ফ্ল্যাশ সামটাইমস ওখানে কুলিংটা ফাস্টার করে লিমিট, কারণ এটা থিকনেস কম। তো এই সমস্ত জায়গায় বলে এটাকে একটা স্পেশাল টার্মিনোলজি আছে, ওই জায়গাটা শক্ত হয়ে যায়, তার মানে গ্রেন সাইজ ছোট হয়ে যায়। ফাইনাল মানে কুলিং মেথড ফাস্টার হওয়ার কারণে ওই সমস্ত গ্রেন সাইজ ছোট হয়ে যায়। তো ওই জায়গায় হার্ড স্পট তৈরি হয়। ওকে, দ্য প্রসেস ইজ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, যেহেতু এখানে অর্গানিক বাইন্ডার জাতীয় কিছু ইউজ করা হচ্ছে না, এখানে ভেপার যেটা জেনারেট করে সেটা মূলত ময়েশ্চার, কারণ এখান থেকে মোল্ডের মধ্যে আমি লিকুইড ঢালতে পরেই ময়েশ্চার গুলো ইভাপোরেট করে। সো আলটিমেটলি ধোঁয়ায় থেকে যায়, কিন্তু এই ধোঁয়াটা হলো ময়েশ্চারের ধোঁয়া। অন দ্য আদার হ্যান্ড ড্রাই স্যান্ড সিস্টেমের মধ্যে তোমার অর্গানিক বাইন্ডার এটা বার্ন করে, যার ফলে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য গ্যাস জেনারেট করে। ওকে, সো অ্যাজ কম্পেয়ার টু গ্রিন স্যান্ড সিস্টেম, অ্যাডভান্টেজ অফ ড্রাই স্যান্ড প্র্যাকটিসের মধ্যে যদি বলি, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স টু মোল্ড ডিস্টরশন এরোশন, সো মোল্ড ডিস্টরশন হয় না বলে চলে। বেন্ডিং প্রবলেম ইজ রিডিউসড। বেন্ডিং কাকে বলে? আমরা গ্রিন স্যান্ড সিস্টেমের বেলায় গ্যাসগুলোকে সহজে বেরিয়ে যাওয়ার কারণ জন্য আমরা সামটাইমস ভেন্ট করি, একটা চিকন তার দিয়ে এরকম গুটিয়ে অনেক পোর ডেভেলপ করি, দিস ইজ কল্ড ভেন্টিং। সো ড্রাই স্যান্ড সিস্টেম হলে যেহেতু ময়েশ্চার নাই মোল্ডের মধ্যে, সো বেন্ডিং এর প্রয়োজন পড়ে না। মেটাল পেনিট্রেশন ইজ রিডিউসড, যেহেতু একটা সলিড মোল্ড, যার কারণে এবং এখানে গ্যাস এই ময়েশ্চার না থাকার কারণে পারমিয়াবিলিটি রিকোয়ারমেন্ট ভেরি লো, অ্যাজ এ রেজাল্ট ফাইনার স্যান্ড আমরা ইউজ করতে পারি। সো মেটাল পেনিট্রেশন রিডিউস হয়ে যায়। সারফেস চিলিং ইজ গ্রেটলি রিডিউসড, আমরা আগে বলেছি যে ময়েশ্চার থাকা মানে চিলিং ইফেক্ট হওয়া, সেখানে যেহেতু ময়েশ্চার নাই চিলিং ইফেক্ট গ্রেটলি রিডিউসড হয়ে যায়। Problems of drying out during delay in castings, স্যান্ড মোল্ড, গ্রিন স্যান্ড মোল্ডের মধ্যে ময়েশ্চার থাকে, যার ফলে বেশি দিন রাখলে পরে ময়েশ্চার ড্রাই হয়ে যায়। সো প্রবলেম ক্রিয়েট করে, মোল্ড ফ্রায়াবল হয়ে যায়, লুজ হয়ে যায়, ভেঙে গুঁড়া হয়ে যায়, কিন্তু এখানে সেই ধরনের সমস্যাটা হয় না। ওকে, দেন ইনগ্রেডিয়েন্ট নিয়ে যদি আমরা আলাপ করি, আমরা প্রথম ইনগ্রেডিয়েন্ট হলো স্যান্ড। তো গ্রিন স্যান্ড মোল্ডিং সিস্টেমের মধ্যে স্যান্ড যেটা ইউজ করা হয় ন্যাচারাল স্যান্ড। And sanded definition, theoretical definition যদি চিন্তা করি, any granular material that size 0.1 থেকে 2 মিলিমিটার মধ্যে তাকে বলে স্যান্ড। ঠিক আছে, সো কম্পোজিশন ইজ নট অ্যান ইস্যু হিয়ার, এটা হলো সাইজ। সিভিল ইঞ্জিনিয়াররা এইভাবে ডিফাইন করে। সো 2 মিলিমিটার থেকে শুরু করে 0.1 মিলিমিটার পর্যন্ত এটা হলো স্যান্ডের জোন। 0.1 এর নিচে যদি হয় বা 0.01 এর চেয়ে যেতে হয় সেটাকে বলে ক্লে। So composition এখানে এটাকে অ্যাকর্ডিং টু সাইজ ডিফাইন করা হচ্ছে। ক্লে হলো 0.01 এর চেয়ে নিচে যদি হয় সাইজ, সেগুলোকে বলে ক্লে। 0.1 এর উপরে যদি হয় আপ টু 2 মিলিমিটার পর্যন্ত সেগুলোকে বলে স্যান্ড। ঠিক আছে, 2 মিলিমিটার উপরে যদি সাইজ হয় সেগুলোকে বলে পেবেল, গ্রাভেল, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা রক, বোল্ডার
তো ওইদিকে যাচ্ছি না, আমরা স্যান্ডের মধ্যে চলে ভেরি কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড, ফাইন স্যান্ড এক্সেট্রা। ওকে, সো ন্যাচারাল স্যান্ড হলো যেটা নেচারে পাওয়া যায়, যে স্যান্ডের সাথে কিছু অর্গানিক ম্যাটেরিয়াল, ফর এক্সাম্পল গাছের পাতার বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড সেগুলো চলে আসে, ক্লে কিছু থেকে যায়। তো দিস ইজ একটা ন্যাচারাল স্যান্ড। সিনথেটিক স্যান্ড হতে পারে যেটার মধ্যে ওই ধরনের কোনো জিনিস থাকে না, পিওরলি অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন যে ম্যাটেরিয়াল যেটা থাকে, যেটা হলো ফর এক্সাম্পল ইট কুড বি সিলিকা, ইট কুড বি জিরকন, ইট কুড বি অলিভিন, ইট কুড বি ক্রোমাইট এক্সেট্রা এক্সেট্রা। আমরা একটু পরে এগুলো সম্বন্ধে আলাপ করছি। টিপিক্যাল প্রপার্টি যদি চিন্তা করি তাহলে অবশ্যই সিভ অ্যানালাইসিস করে আমরা যেগুলো বের করেছি সেটা নাম্বার 1 সাইজ, ডিস্ট্রিবিউশন এন্ড শেপ। সো শেপ হতে পারে স্ফেরিক্যাল, হতে পারে অ্যাঙ্গুলার, হতে পারে এক্সেট্রা এক্সেট্রা। সাইজ ডিস্ট্রিবিউশন এটা আমরা জানি, এফএস ফাইনেস নাম্বার বলে একটা কথা আছে যেটাতে সাইজ করে, এবং সাইজ ডিস্ট্রিবিউশনের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে সব এখানে যদি 10টা সিফ ফ্র্যাকশন থাকে, 10টা সিফ ফ্র্যাকশনের মধ্যে মোটামুটি সেম অ্যামাউন্টের স্যান্ড আমরা পেয়েছি। সো দিস ইজ দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্যান্ড। সো সাইজ ডিস্ট্রিবিউশন, অ্যাকচুয়াল সাইজ, এভারেজ সাইজ যেটা এফএস সাইজ সিফ নাম্বার বলে, আর শেপ, এই তিনটা হলো ইম্পর্টেন্ট। দেন রিফ্র্যাক্টরিনেস এন্ড থার্মাল স্টেবিলিটি। সো এটা মেল্টিং পয়েন্ট কত, এটা থার্মাল স্টেবল কতটুকু সেটা। থার্মাল এক্সপ্যানশন আলফা, আমরা জানি অর্ডিনারি স্যান্ড, সিলিকা স্যান্ড যদি হয় তাহলে আনুমানিক 500 দিকে এটা একটা ট্রান্সফরমেশন হয়, আলফা টু বিটা ট্রান্সফরমেশন। সো যদি হাই টেম্পারেচার ম্যাটেরিয়াল তুমি যদি কাস্টিং করো, ফর এক্সাম্পল স্টিল কাস্টিং করছো, সো স্টিল ঢাললে পরে টেম্পারেচার অনেক যদি 500 উপর উঠে যায়, কুল যখন করবা তখন এটা এই বিটা টু আলফা ট্রান্সফরমেশন হয়, এবং তখন এটা এক্সপ্যান্ড করে, এবং তখনই মোল্ডের মধ্যে ক্র্যাক তৈরি করতে পারে। সো এই জিনিসগুলো থার্মাল এক্সপ্যানশনের চার্ট যেটা আছে সেটা খেয়াল করতে হবে। হার্ডনেস একটা ইম্পর্টেন্ট ইস্যু, পিএইচ একটা ইম্পর্টেন্ট ইস্যু, ইন্টারঅ্যাক্ট উইথ দ্য লিকুইড মেটাল। সো ন্যাচারাল এবং সিনথেটিকের মধ্যে যদি একটা জাস্ট রাফ কম্পারিজন করি, মোল্ডিং ম্যাটেরিয়াল হলো ন্যাচারাল স্যান্ড এন্ড ওয়াটার, আর এখানে স্যান্ডের সাথে তোমার বাইন্ডার দিতে হবে বেন্টোনাইট, ক্লে, এটা সাধারণত কমই দেওয়া হয়, অর্গানিক ম্যাটেরিয়াল বেশি থাকে। স্যান্ড ট্রিটমেন্ট ইউজুয়ালি লাগে না, কিন্তু এখানে স্যান্ড ট্রিটমেন্ট তোমাকে করতেই হবে। মোল্ডিং ইজি, এখানেও ইজি। রিপেয়ার অফ মোল্ড ভেরি ইজি, এখানে রিলেটিভলি ডিফিকাল্ট বিকজ মোল্ড ইজ ভেরি হার্ড। তারপরে কোনো জায়গায় যদি ভেঙে যায় সেখানে তুমি আলাদা করে জোড়া লাগানো অন্য কিছু দিয়ে ডিফিকাল্ট। কিন্তু এখানে আমরা জানি গ্রিন স্যান্ডের মধ্যে ভেরি প্লাস্টিক, এক জায়গায় যদি ভেঙে যায় আর একটু স্যান্ড নিয়ে তুমি জাস্ট ওখানে লাগিয়ে দিলে করে হয়ে গেল। সো রিপেয়ার অফ মোল্ড ভেরি ইজি। শেক আউট ইজি, এখানেও শেক আউট মোটামুটি ইজি। রিক্লেমেশন এখানে ডিফিকাল্ট বিকজ বন্ডিং সিস্টেম যেটা ইউজ করা আছে কেমিক্যাল বাইন্ডার। সো তোকে স্যান্ড গুলোকে সিম্পলি একটা সলিউশনের মধ্যে ডুবাইতে হবে যাতে করে বন্ডিং ম্যাটেরিয়াল গুলো ডিসলভ হয়ে যায়, স্যান্ড গুলো তখন সেপারেট হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড গ্রিন স্যান্ড সিস্টেমে রিক্লেমেশন ডাজন্ট ম্যাটার, কাস্টিং ভেঙে ফেললে পরে স্যান্ড লুজ হয়ে গেল, এটাকে তুমি আবার তৈরি করতে পারবে। লাইফ অফ স্যান্ড ইট ইজ লিমিটেড, কারণ আলটিমেটলি একটা সার্টেন লেভেলের পরে এটার ভিতরে ক্লে সব নষ্ট হয়ে যায়, স্যান্ড গুলোর মধ্যে ফিউজ বেশি হয়ে যায়, বার্নিং বেশি হয়ে যায়। সো আলটিমেটলি একটা সার্টেন লেভেল পর্যন্ত তুমি ইউজ করতে পারবে। আর এখানে সিনথেটিক স্যান্ড এটা ভেরি হাই মেল্টিং পয়েন্ট থাকে, বাইন্ডার গুলোকে তুমি ডিসলভ করে সরিয়ে ফেললা, সো স্যান্ড পুরো আলাদা হয়ে গেল। সো ইট ইজ নট লিমিটেড। ইফেক্ট অন কাস্টিং, ন্যাচারাল স্যান্ডের মধ্যে যেহেতু এটা মেল্টিং পয়েন্ট কম, এটার মধ্যে বন্ডিং ম্যাটেরিয়াল বেশি আছে, ক্লে আছে, ময়েশ্চার আছে, সো মোল্ড সোয়েল করে, মোল্ডের স্ট্রেংথ কম থাকে, স্যান্ড লেগে যায় কাস্টিং এর মধ্যে বিকজ অফ মেল্টিং পয়েন্ট, লো মেল্টিং পয়েন্ট, গ্যাস প্রচুর থাকে, ময়েশ্চার যেহেতু আছে যার জন্য এটা গ্যাস থেকে তৈরি হয়। এখানেও তাই হয়, এখানেও হয়, কিন্তু এগুলো খুবই কম কম পরিমাণে। প্রপার্টিজ স্যান্ডের মধ্যে আমরা 4 ধরনের স্যান্ডের কথা বলেছিলাম। সিলিকা স্যান্ড মেইনলি SiO2, জিরকন, একটু এখানে খেয়াল করো 3টা টার্মিনোলজি ইউজ করা হয়। জিরকোনিয়াম সেটা হলো মেটাল ZR, জিরকোনিয়া জাস্ট লাইক সিলিকা, জিরকোনিয়া হলো ZrO2, আর ZrO2 সিলিকেট যেটা জিরকোনিয়াম সিলিকেট সেটাকে বলে জিরকন। তো আমরা নরমালি মোল্ডে যেটা তৈরি করতে যেটা ইউজ করি সেটা জিরকোনিয়াম সিলিকেট। অলিভিন হলো ম্যাগনেসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইডের মিক্সচার, কিছু আয়রন অক্সাইড থাকে। ক্রোমাইটের মধ্যে ক্রোমিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের মিক্সচার, তার সাথে কিছু অন্যান্য ইনগ্রেডিয়েন্ট থাকে। সো কালার যদি খেয়াল করি, কয়েকটা প্রপার্টি আমরা একটু যদি স্পেসিফিক গ্র্যাভিটি 2 থেকে 2.5 কাছাকাছি, এটার মধ্যে 4.5 কাছাকাছি, ক্রোমাইটও 4.5 কাছাকাছি, অলিভিন 3.5 কাছাকাছি। মেল্টিং পয়েন্ট জিরকন ভেরি হাই, ক্রোমাইট অনেক কম,
অলিভিন মোটামুটি হাই, সিলিকা 1700, হার্ডনেস মোটামুটি কাছাকাছি সবই। থার্মাল এক্সপ্যানশন জিরকনের 0.25, ক্রোমাইটের 0.4, অলিভিনের 1, সিলিকার 1.56। সো আলটিমেটলি এখান থেকে তাহলে আমরা কি মেসেজটা নিচ্ছি হলো, এক নম্বর, জিরকনের স্পেসিফিক গ্র্যাভিটি ভেরি হাই, সো আমরা জিরকনের যদি একটা মোল তৈরি করি কমপ্লিটলি, ইট উইল বি ভেরি স্ট্রং, ভেরি ওয়েটি, ওজন অনেক বেশি হবে। 2 নাম্বার, মেল্টিং পয়েন্ট ভেরি হাই, সো এটার মধ্যে স্টিল কাস্টিং করি যাই করি ডাজন্ট ম্যাটার এট অল। অন দ্য আদার হ্যান্ড সিলিকার মধ্যে আমরা স্টিল যদি কাস্টিং করি সাধারণত টেম্পারেচার থাকে 1700 কাছাকাছি, সো সিলিকাও 1720 পর্যন্ত নিতে পারে। যদি এর মধ্যে ইম্পিউরিটি থাকে মেল্টিং পয়েন্ট আরো কমে যাবে। সো এজ এ রেজাল্ট সিলিকা সেজন্য ফিউজ করে। সো আমরা নর্মাল ড্রাই স্যান্ডের মধ্যে যদি সিলিকা কাস্টিং করি, তাহলে স্টিল কাস্টিং করি, তাহলে দেখা যাবে কাস্টিং এর সারফেসের মধ্যে স্যান্ড ফিউজ হয়ে গেছে, গলে ফিউজ হয়ে গেছে। কিন্তু জিরকন হ্যাজ নো প্রবলেম এট অল, মেল্টিং পয়েন্ট 2660, সো জিরকন উইল বি দ্য বেস্ট suitable for this purpose. Thermal expansion only about 0.25, so thermal expansion at all not a problem. তো যার জন্য এখন প্রবলেম যেটা সেটা হলো জিরকনের কস্ট ভেরি হাই কস্ট, সিলিকা স্যান্ডের তুলনায় এটার কস্ট অনেক অনেক বেশি। এজ এ রেজাল্ট তুমি নর্মাল পারপাসে জিরকনের মোল্ড তৈরি করতে পারো না, কারণ কস্টে তোমার পোষাবে না। ইউ ক্যান ডু ওয়ান থিং, সেটা হলো তোমার কাঠের বোর্ডের মধ্যে প্যাটার্নটা দেওয়ার পরে ইনিশিয়ালি তুমি এই প্যাটার্নের চারিদিকে কিছু স্যান্ড স্প্রিঙ্কল করতে পারো জিরকন স্যান্ড। তার মানে প্যাটার্নের উপরে একটা থিন লেয়ার অফ জিরকন স্যান্ড দিয়ে উপরে তুমি নর্মাল স্যান্ড দিয়ে তুমি এটাকে কমপ্লিট করতে পারো। তাহলে কি হবে, মোল্ড যখন প্যাটার্নটা সরিয়ে ফেলবা, মোল্ডের সারফেসের মধ্যে থাকবে শুধু জিরকন স্যান্ড। তো যেহেতু সারফেসটা মেটালের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, সো ইউ উইল গেট প্রপার্টিজ ক্লোজলি টু জিরকন। সো সাধারণত এই ধরনের জিনিসগুলো নর্মালি এক্সপেরিয়েন্স করা হয় টু মিনিমাইজ কস্ট। আমাদের দেশে জিরকন অ্যাভেলেবল, কোথায় অ্যাভেলেবল? বিচ স্যান্ড, তোমরা ইয়ে গেছো, কক্সবাজার গেছো? যাও নাই? ইয়েস স্যার, ইয়েস। ওকে, কক্সবাজারে একটা সরকারি একটা প্রতিষ্ঠান আছে, এটাকে বলে বিচ স্যান্ড এক্সপ্লোরেশন সেন্টার, ঠিক আছে? ওইখানে ওরা যেটা করে সেটা হলো এই বিচ স্যান্ড থেকে বালি নিয়ে সেখান থেকে ভ্যালু মিনারেল গুলো এক্সট্রাক্ট করে, এবং সেইখানে আমাদের বিচের মধ্যে প্রচুর জিরকন আছে। তো তারা জিরকনটা আলাদা করে, যদিও তারা বিক্রি করে না, বাট অন রিকোয়েস্ট যদি তুমি রিসার্চ করতে চাও তাহলে পরে চাইলে পরে তারা দেয়। তো আমরা মাঝে মাঝে এটা নিয়ে কাজ করেছি। তো জিরকন এখানে আমাদের দেশে মোটামুটি ভাবে অ্যাভেলেবল আছে, যদিও কমার্শিয়ালি অ্যাভেলেবল না, বাট ফর রিসার্চ পারপাস ওকে। ক্লে অ্যান্ড ওয়াটার, ক্লে কাকে বলে? ক্লের ডেফিনেশন যদি আমরা ধরি সেটা হলো 20 মাইক্রন অর লেস। তো এই ধরনের জিনিসগুলোকে বলে ক্লে। এবং আরেকটা সেকেন্ড রিকোয়ারমেন্ট যেটা, সেটা হলো তুমি যদি পানিতে ক্লে ঢেলে দাও, ক্লেটা যে সেটেল করবে সেই সেটলিং ভেলোসিটি 25 মিলিমিটার পার মিনিট, তার চেয়ে হায়ার হতে হবে। তার মানে এত ফাইনার সাইজ 25 মিলিমিটার পার মিনিট সেটলিং রেটের চেয়ে বেশি সময় লাগে সেটেল করতে, সেই ধরনের জিনিসগুলোকে বলে ক্লে। সো 20 মাইক্রনের চেয়ে ছোট হতে হবে সাইজ, এবং সেটলিং রেট 20 মিলিমিটার পার মিনিটের চেয়ে বড় হতে হবে। সো এএফএস মানে আমেরিকান ফাউন্ডারি সোসাইটির ডেফিনেশন অনুযায়ী এগুলোকে বলে ক্লে। কেমিক্যাল কম্পোজিশন ওয়াইজ যদি চিন্তা করি, এগুলো হলো হাইড্রেটেড অ্যালুমিনিয়াম সিলিকেট। সো অ্যালুমিনিয়াম সিলিকেট উইথ ময়েশ্চার, সো এটাকে বলে অ্যালুমিনিয়াম সিলিকেট। এটা অবটেইন করে রেসিডুয়াল আর ওয়েদার্ড প্রোডাক্ট অফ ভেরিয়াস সিলিকেট রক। সো ইগনিয়াস রক, মেটামরফিক রক যেগুলো আছে, সেগুলোকে যখন ওয়েদারিং হয়, সেই ওয়েদারিং এর ফলে এই সমস্ত ক্লে প্রোডাক্টগুলো তৈরি হয়। সো প্লেট অর ফ্লেকি স্ট্রাকচার, এটা সিরামিকে তোমরা পড়েছো কিনা ক্লে সম্বন্ধে ডিটেল, আমি এখানে এগুলো নিয়ে আলাপ করবো না, স্ট্রাকচার সম্বন্ধে। সো জাস্ট when tempered with water produce plastic semi-plastic mass, that's the main characteristic which we are interested about. So এটার মধ্যে পানি দিলে পরে সে প্লাস্টিক হয়ে যায়। সো এই অ্যাডভান্টেজটা আমরা নেই। added 2 to 50% sand of sand, so স্যান্ডে যেটা ইউজ করছি তার 2 থেকে 50% খুব একটা না। সাধারণত নর্মাল কাস্টিং করতে গেলে পরে আনুমানিক 10 থেকে 12 এরকম পার্সেন্টেজে, ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন অফ দ্য ক্লে,
বা অ্যামাউন্ট অফ ক্লে ইউজ করা হয় অফ স্যান্ড। সো 100 কেজি স্যান্ড যদি ইউজ করো তার মধ্যে 10 কেজি থেকে 12 কেজি তোমার ক্লে দিতে হবে তার সাথে। In some mineral deposit, sands and clay occur in mixed proportion. So natural sand যেটা আছে, যেটা সরাসরি আমরা ইউজ করতে পারি, কিছু দিতে হয় না, ওই ন্যাচারাল স্যান্ডের মধ্যে অলরেডি ক্লে থেকে যায়, অলরেডি ক্লে আছে, যার জন্য ভেরি ইজিলি ইউজ করা হয়। ক্লের অনেক ক্লাসিফিকেশন আছে। ফাউন্ড্রিকেট ক্লে হলো 3টা। ক্যাওলিনাইট যদিও ফাউন্ড্রিকেটের না, এটাকে দিয়ে সিরামিকে বেশি তৈরি করা হয়, যে ফায়ার ক্লে, বল ক্লে, চায়না ক্লে, এগুলো নাম শুনেছো তোমরা। সো দিজ আর ক্যাওলিনাইটস, অ্যালুমিনা, 2টা সিলিকা, 2টা ময়েশ্চার। সো এটা বন্ডিং প্রপার্টি খুব একটা ভালো না, যার জন্য হায়ার এডিশন লাগে। মনমোরিডোনাইট, এটাই হলো মেইন ফাউন্ড্রি পারপাস স্যান্ড, সরি ফাউন্ড্রি পারপাস ক্লে, যেটা মনমোরিডোনাইটের বেসিক কম্পোজিশন হলো অ্যালুমিনো সিলিকেট, এখানে 4টা সিলিকা, 1টা ময়েশ্চার। এখন এখানে এই অ্যালুমিনিয়ামকে রিপ্লেস করা হয় বাই ইউজিং 2 ক্যাটায়ন, আইদার ম্যাগনেসিয়াম ক্যাটায়ন অর ক্যালসিয়াম ক্যাটায়ন। ম্যাগনেসিয়াম ক্যাটায়ন দিয়ে যদি কিছু অ্যালুমিনিয়াম রিপ্লেস করি সেটাকে বলে সোডিয়াম বেন্টোনাইট। ম্যাগনেসিয়াম কোথেকে আসলো, সরি ম্যাগনেসিয়াম হবে না, এটা সোডিয়াম হবে, সোডিয়াম বেন্টোনাইট। আর একটা হলো ক্যালসিয়াম দিয়ে রিপ্লেস করলে হয় ক্যালসিয়াম বেন্টোনাইট, ঠিক আছে। এবং এগুলোর এক্সেপশনাল বন্ডিং প্রপার্টি আছে, যার জন্য খুবই কম পরিমাণ দিলে পরে বন্ডিং হয়ে যায়। আরেকটা আছে ইলাইট, এটা সাধারণত ন্যাচারাল স্যান্ড যেটা বলেছি তার মধ্যে থাকে, এটা ওয়েদার প্রোডাক্ট অফ মাইকা। মাইকা বিভিন্ন ওয়েদারিং, পানি, আরো অন্যান্য এজেন্টের মাধ্যমে যখন মডিফাই হয় তখন এটা ইলাইট তৈরি করে। এই 3 ধরনের ক্লে আমরা নরমালি ফাউন্ড্রিতে ইউজ করি। মনমোরিডোনাইট বা সোডিয়াম বেন্টোনাইট আর ক্যালসিয়াম বেন্টোনাইট দ্যাট আর দ্য বেস্ট কোয়ালিটি, কেওলিনাইট একটু খারাপ কোয়ালিটি, ইলাইট তারপরে মোটামুটি কম রেটে ইউজ করা হয়। কম্পারিজন যদি খেয়াল করি, তাহলে কেওলিনাইট রিফ্র্যাক্টরিনেস আছে, পুয়ার বন্ডিং, হায়ার বন্ডিং। এবার সাউন্ড অফ করো। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তোমরা সবাই তোমাদের সাউন্ড অফ করো প্লিজ। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে, তাহলে কেওলিনাইট লিমিটেড ইউজ করা হয়। ইনভার্সন ডিহাইড্রেশন, তার মানে 400 থেকে 650 এই জোনের মধ্যে এটা প্লাস্টিসিটি লুজ করে, গেইন করে। মনমোরিডোনাইট যেটা আছে ওয়েস্টার্ন বেন্টোনাইট, যেটা সোডিয়াম দিয়ে যেটা করা হয় সেটাকে বলে ওয়েস্টার্ন বেন্টোনাইট। সো এটার হাই অ্যাবজর্পশন ক্যাপাসিটি। দুইটা বেলা একই কথা, কিন্তু দুইটার মধ্যে একটা ক্লিয়ার ডিস্টিংশন আছে, সেটা হলো ওয়েস্টার্ন বেন্টোনাইট যেটা আছে সেটা গ্রিন স্ট্রেন্থ কম, হাই ড্রাই স্ট্রেন্থ এন্ড হট স্ট্রেন্থ বেশি। আর সাউদার্ন বেন্টোনাইটের মধ্যে গ্রিন স্ট্রেন্থ বেশি, ড্রাই স্ট্রেন্থ, হট স্ট্রেন্থ কম। তো এই হলো মোটামুটি দুইটার মধ্যে তফাৎ। এদের ইনভার্সন টেম্পারেচার লিটল বিট হায়ার, এটার মধ্যে মডারেট বন্ডিং, ইনভার্সন পয়েন্টটা 500 থেকে 550 এর মধ্যে। সো ক্লে দিলে পরে বাইন্ডার হিসেবে যখন ক্লে দেই, যত দিব ক্লে তত স্ট্রেংথ বাড়ে, গ্রিন কম্পোজিট স্ট্রেংথ বাড়ে, কিন্তু একটা পর্যায়ে যে এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তার মানে একটা পর্যায়ে যে এটাকে বলে ক্লে স্যাচুরেটেড স্যান্ড, তার মানে আর ক্লে দিলে পরেও স্ট্রেংথ বাড়বে না। সো দিস কল ক্লে স্যাচুরেটেড স্যান্ড। সো এটা কখন হয়, যখন প্রতিটা স্যান্ডের গায়ে ক্লের কোটিং হয়ে যায় এবং এই কোটিং গুলো দুইটা স্যান্ডের কোটিং একটা একসাথে আরেকটা জোড়া লেগে যায়, অর্থাৎ ইউনিফর্মলি একটা কোটিং ডেভেলপ করে অ্যারাউন্ড অল সিলিকা স্যান্ড, সিলিকা অর স্যান্ডের, সেই সময় এটাকে এই সিচুয়েশনে ডেভেলপ করে। এর আগ পর্যন্ত আনস্যাচুরেটেড স্যান্ড, এবং যত দিব বাইন্ডার তত, যত ক্লে দিব তত বাড়বে। তো এখানে খেয়াল করো, ওয়েস্টার্ন বেন্টোনাইট যেটা আছে সেটার মধ্যে 80 বেশি পিএসআই পাওয়া যায়, সাউদার্নটায় 40 থেকে 80, ফায়ার ক্লে আরো কম, ফায়ার ক্লের সাথে ওয়েস্টার্ন বেন্টোনাইট দিলে পরে বেশি ডেভেলপ করে। তো এটাই অনেকগুলো গ্রাফ যদি আমি খেয়াল করি, এখানে দেখো ক্লে স্যাচুরেশন, তার মানে এই জোনটাই হলো ক্লে স্যাচুরেটেড জোন। ডিপেন্ডিং অন দ্য ক্লে কম্পোজিশন, স্যাচুরেশন জোনটা ডিফারেন্ট লেভেলে হতে পারে, ভ্যারি করে।
সো পিউরিটি অফ ক্লে, তার সাথে বেস স্যান্ড কেমন আছে, অ্যাডিটিভ কি দেওয়া আছে, তার উপর বেস করে এই ভেরিয়েশনটা হয়। আদারওয়াইজ ইউ উইল হ্যাভ একটা পার্টিকুলার পার্সেন্টেজ আছে যার নিচে আনস্যাচুরেটেড, যার পরে স্যাচুরেটেড। তো এটা 8 থেকে 12% হলো বেন্টোনাইটে গেলে, 20 থেকে 25 হলো ফায়ার ক্লে। So clay saturated sand এর মধ্যে আমরা বলছি the most versatile sand because it will give you the maximum strength and hardness, ঠিক আছে। On the other hand clay unsaturated sand যদি হয় তাহলে তুমি কম দিচ্ছ, এই জিনিসটা কোথায় লাগে, যেটার মধ্যে তোমার স্ট্রেন বেশি দরকার নেই। স্মল সাইজে কাস্টিং, ছোট ছোট কাস্টিং, থিন সেকশন কাস্টিং, এই সমস্ত ক্ষেত্রে মোল্ড স্ট্রং না হলেও চলে, এবং মোল্ড স্ট্রং যেহেতু হচ্ছে না সেজন্য তোমার বাইন্ডিং ম্যাটেরিয়াল কম দিলে চলে। সো সেই সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র ক্লে আনস্যাচুরেটেড স্যান্ড ইউজ করা যেতে পারে। প্রপার্টি রিকোয়ারমেন্টের মধ্যে ক্লে যত দিবা স্ট্রেংথ তত বাড়বে, এটা আমরা একটু আগে আলাপ করেছি। মোল্ড হার্ডনেসের সাথে যদি কম্পেয়ার করি, যত মোল্ড হার্ড হবে স্ট্রেংথ তত বাড়বে। মোল্ড হার্ডনেস মানে কি, র্যামিং করা। এই মোল্ড বানানোর সময় যত বেশি র্যামিং করবা মোল্ড তত স্ট্রং হবে, স্ট্রেংথ তত বাড়বে। সো হার্ডনেসের সাথে র্যামিং এর সম্পর্ক করা হচ্ছে, এবং বেন্টোনাইট দিলে পরে স্ট্রেংথ বাড়ে, সেটা তো আগে আলাপ করলাম। ওয়াটার কেন দেওয়া হচ্ছে? প্লাস্টিসিটি ডেভেলপ করার জন্য। ইউ নিড ময়েশ্চার। সো ক্লের সাথে ময়েশ্চার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য বন্ডিং। এবং রিলেশন জিনিসটা হলো যত ময়েশ্চার দিবা আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা পর্যায়ে যে নিয়ে তোমার জাস্ট পারফেক্ট কোয়ান্টিটি অফ ময়েশ্চার অ্যাড করা হচ্ছে ফর পার্টিকুলার অ্যামাউন্ট অফ ক্লে, এবং তারপরে যদি দিতে থাকো সেই অতিরিক্ত পানি হিসাবে, ফ্রি ওয়াটার হিসাবে ওইটা তখন জমা হবে। তো এই পর্যন্ত যেটা, সেটা হলো বলে টেম্পারড ওয়াটার। টেম্পার ওয়াটার যেটা বন্ডিং দিচ্ছে, ক্লের সাথে রিঅ্যাক্ট করে বন্ডিং তৈরি করছে, সেটা হলো টেম্পারড ওয়াটার। এবং এই পিকের পরে যদি অ্যাডিশনালি ময়েশ্চার থাকে সেটাকে বলে ফ্রি ওয়াটার, তার মানে এক্সেস ময়েশ্চার হিসেবে থাকবে, এবং এটা দিলে পরে গ্রিন স্ট্রেন কমে যাবে। তার মানে এটা তখন কি বলবো, পানি দিলে পরে যে কাদা যেরকম হয়ে যায় সেটা কাদার মতো হতে থাকবে। ড্রাই স্ট্রেন কন্টিনিউটি ইনক্রিজ ডিউ টু ইমপ্রুভ ডিস্ট্রিবিউশন অফ বাইন্ডার। কিন্তু গ্রিন স্ট্রেন যদিও কমে, ড্রাই স্ট্রেন বাড়তে থাকে, এখানে দেখানো হচ্ছে। সো ড্রাই স্ট্রেন কন্টিনিউটি ইনক্রিজ বিকজ বন্ড যেটা আছে ক্লেটা চারিদিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে থাকে, অ্যাজ এ রেজাল্ট স্ট্রেন বাড়তে থাকে। সো দিস ইজ দ্য সামারি অফ দ্য গ্রাফ। এটা হলো টেম্পারিং ওয়াটারের সাথে ক্লের সাথে স্ট্রেংথের রিলেশন। জেনারেল ট্রেন্ড এইটাই, সব ক্ষেত্রে এটা হচ্ছে, যে ক্লেই দাও না কেন, বেন্টোনাইট, ক্যালরাইট, ওয়েস্টার্ন বেন্টোনাইট যেটাই দাও না কেন, নেচার এরকমই, প্রথমে কম বাড়তে থাকবে তারপরে কমতে থাকবে, এবং ক্লে কোয়ান্টিটি যদি দিবা পিক স্ট্রেংথ তত বাড়তে থাকবে। সো সবগুলো এবার একই কথা। সাউদার্ন বেন্টোনাইটের মধ্যে খেয়াল করো, আমি যদি 10% ক্লের কথা চিন্তা করি, তোমার ময়েশ্চার লাগতেছে আনুমানিক 3.25 মতো, স্ট্রেংথ 32 পর্যন্ত তুমি অ্যাচিভ করছো। ক্যারোলিনাইটে 10% এর বেলায় তোমার পানি কম লাগতেছে, তোমার স্ট্রেংথ অনলি অ্যাবাউট কত 18 কাছাকাছি, 18 বা 18.5। আর ওয়েস্টার্ন বেন্টোনাইটের মধ্যে 10% ক্লে দিলে পরে এটা আরো 28 কাছাকাছি। সো বেন্টোনাইটের মধ্যে তুমি হায়ার প্রপার্টি পাবা, অন দ্য আদার হ্যান্ড ক্যারোলিনাইটে তুমি লোয়ার প্রপার্টি পাবা। ড্রাই স্ট্রেন গুলো নরমালি বাড়তে থাকে, তারপরে কোন একটা জায়গায় যে স্যাচুরেটেড হয়ে যায়। আর ওয়েস্টার্ন বেন্টোনাইটে যেহেতু প্রপার্টি একটু কম হয়, সো এটা আরো একটু পরে যায় নিয়ে বেন্ড হয়ে যাচ্ছে। ক্যারোলিনাইটের মধ্যে প্রপার্টি সবচেয়ে কম হয়, যার জন্য খুব আগে এটা বেন্ড হয়ে ইউনিফর্মলি স্যাচুরেটেড রিচ করে। সো ইফেক্ট অফ ওয়াটারকে যদি সামারাইজ করি, তাহলে ফর এ গিভেন ক্লে টাইপ অ্যান্ড কন্টেন্ট দ্যাট ইজ অপটিমাম ওয়াটার কন্টেন্ট। এর বেশি যদি দাও তাহলে ওটা মানে ফ্রি ওয়াটার হয়, যেটা গ্রিন প্রপার্টিকে কমায় দেয়। সো টু মাচ ওয়াটার কজ এক্সেসিভ প্লাস্টিসিটি, এন্ড ড্রাই স্ট্রেংথ হচ্ছে গ্রিন স্ট্রেংথ কমে যায়। 2 লিটার ওয়াটার অ্যাডিকুয়েট স্ট্রেংথ রিচ করবে না, প্লাস্টিসিটি রিচ করবে না। So control of moisture in the moldings and develop the best properties necessary to basis of sand control. এই কারণেই তুমি যদি কোয়ালিটি কাস্টিং করতে চাও, you must know what is the moisture content, what is the clay content in your sand aggregate. Okay, additives যারা দেওয়া হচ্ছে তো obtain certain special properties. Usually inorganic হতে পারে, অর্গানিক হতে পারে। কমন প্রপার্টি যেগুলো ডেভেলপ করানো হয় সেটা হলো হট স্ট্রেংথ বাড়ানোর জন্য, মেটাল পেনিট্রেশন কমানোর জন্য, কোলাপসিবিলিটি বাড়ানোর জন্য, সারফেস ফিনিশ বাড়ানোর জন্য, এক্সেট্রা এক্সেট্রা। এবং এই যে ম্যাটেরিয়াল যেগুলো অ্যাড করা হয় সেগুলোর নেচারটা দুই ধরনের হয়ে থাকে, আইদার রিডিউসিং নেচার অথবা ফাইব্রাস নেচার।
অথবা বাইন্ডিং নেচার। সো এই 3 ধরনের হয়। রিডিউসিং মানে কি, এগুলা জাস্ট একটা বার্ন করে গ্যাস জেনারেট করে। ফাইব্রাস যদি হয়, সো ফাইবারের মতো, তার মানে স্যান্ডের মধ্যে ফাইবার থাকে, অ্যাজ এ রেজাল্ট এগুলোর কলাপসিবিলিটি বেড়ে যায়। বাইন্ডিং এঙ্গেজ, তার মানে স্ট্রেন বাড়ায় দিচ্ছে। সো এই ধরনের 3 ধরনের নেচারের উপর বেস করে বিভিন্ন ধরনের অ্যাডিটিভ ইউজ করা হয়। আর যদি কয়েকটা এখানে খেয়াল করি, সো বাইন্ডার হিসেবে সিরিয়াল, মোলাসিস মানে চিটাগুড়, আমরা নর্মালি যেটা আমাদের ফাউন্ডিতে মোলাসিসটা খুব বেশি ইউজ করে, ঠিক আছে। সো রেজিন, লিনসেড অয়েল, ওয়াটার গ্লাস মানে সোডিয়াম সিলিকেট। সো এই ধরনের জিনিসগুলো বাইন্ডার হিসেবে ইউজ করা হয়। কলাপসিবিলিটি বাড়ানোর জন্য মোস্ট কমন যেটা মোলাসিস, আর বেস্ট ম্যাটেরিয়াল হতে পারে যেমন তুষ চিনো? তোমরা কি তুষ চিনো নাকি? রাইস হাস্ক। ইয়েস। সো তুষটা এগুলা কলাপসিবিলিটি বাড়ানোর জন্য আমাদের দেশে ইউজ করা হয়। সিরিয়ালও অ্যাড করা হয়, মোটামুটি একই সেম নেচারে। রিডিউসড এক্সপানশন প্রবলেম, এই ধরনের জিনিসগুলো। স্ট্রেংথ বাড়ানোর জন্য বাইন্ডিং ম্যাটেরিয়াল আছে। মেটাল পেনিট্রেশনের জন্য কোল ডাস্ট, আয়রন অক্সাইড, সিলিকা ফ্লাওয়ার, ফাইন জিনিসগুলোর উপরে কোটিং দেওয়া হয়। ইমপ্রুভ সারফেস ফিনিশ, কোল ডাস্ট, রেজিন। ফ্লুয়েবিলিটি বাড়ানোর জন্য রিজিড ফাইব্রাস ম্যাটেরিয়াল। বেঞ্চ লাইফ বাড়ানোর জন্য সিরিয়াল, রেজিন, মোলাসিস ও বন্ডিং ম্যাটেরিয়াল বাড়ানো। তো এই হলো কমন ম্যাটেরিয়াল যেগুলো দিয়ে স্পেশাল কিছু প্রপার্টি আমরা ডেভেলপ করি। তো এই ধরনের প্রপার্টি যদি লাগে, তাহলে পরে আমরা আমাদের নর্মাল ইনগ্রেডিয়েন্ট যেটা আছে স্যান্ড, ক্লে, ময়েশ্চার, তার সাথে এই জিনিসগুলো অ্যাড করা হয় অ্যাজ অ্যান অ্যাডিটিভস। তো এই হলো আমাদের আজকের ক্লাস। বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার, সোডিয়াম আর ক্যালসিয়াম বেন্টোনাইট ইন স্ট্রেংথ আর ড্রাই স্ট্রেংথের টেন্ডেন্সিটা অপোজিট কেন হয়? অপোজিট না, গ্রিন স্ট্রেন্থের সব ক্লের বেলায় একই জিনিস, স্ট্রেন্থ বাড়ে ক্লে দিয়ে দিলে, তারপরে কমে না, সরি, এর সাথে যদি চিন্তা করি ম্যাক্সিমাম হয়, তারপরে ফ্ল্যাট হয়ে যায়। সো কার্ভটা এরকম, এবং এই কার্ভটা ডিপেন্ডিং অন কোন জায়গায় যে ফ্ল্যাট হচ্ছে সেটা ডিপেন্ড করে হলো ক্লে টাইপের উপরে। যদি আমরা মানে বেন্টোনাইট ইউজ করি, তাহলে পরে কম ক্লে দিলে পরে এটা হয়। অন্যান্য যেটা আছে, যেটা ক্যারোলিনা যেটা আছে, সেটা দিলে বেশি দিতে হয়। সো বেশি পার্সেন্টেজ, ইলাইটের মধ্যে বেশি পার্সেন্টেজ দিতে হয়। আর এটা হলো গ্রিন স্ট্যান্ডের কথা বলা হচ্ছে। আর ড্রাই স্ট্যান্ডের মধ্যে বলা হচ্ছে যে যেহেতু ময়েশ্চার বেশি থাকলে পরে বন্ডিং যে বাইন্ডিং ম্যাটেরিয়াল যেটা দেওয়া হচ্ছে, সেই বাইন্ডিং ম্যাটেরিয়ালটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে পারে, যার কারণে হট স্ট্রেংথ এবং ড্রাই স্ট্রেংথ বেড়ে যায়। তো এটা মোটামুটি শার্পলি বাড়তে থাকে, কিন্তু তারপরেও আলটিমেটলি একটা জায়গায় যে এটা কার্ভ হয়ে যায়, তার মানে একটা জায়গায় যে ফ্ল্যাট হয়ে যায়। এবং এই জায়গাটা গ্রিন স্ট্রেংথের যে যায় ম্যাক্সিমাম স্ট্রেংথ পাচ্ছে 32, এখানে দেখানো হয়েছিল, তার চেয়ে আরো বেশি স্ট্রেংথ পাওয়া যায়, এবং তার চেয়ে বেশি যায়নি, এটা ফ্ল্যাট হয়ে যায়। তো ফ্ল্যাট সবগুলাই হচ্ছে, কিন্তু কম বেশি কোন জায়গায় যে নিয়ে হচ্ছে সেটা ডিপেন্ড করে। প্রশ্নটা এক্স্যাক্টলি এটা ছিল, আমি জিজ্ঞেস করছি সোডিয়াম এবং ক্যালসিয়াম বেন্টোনাইটের ক্ষেত্রে প্রপার্টিস আর ডিফারেন্ট হয় কেন, মানে এখানে কি স্যার আয়নিক সাইজ এটসেট্রা? এটা আমি আলাপ করি নাই, আমি ধরে নিয়েছি এটা তোমরা সিরামিকে পড়েছো, যার জন্য আমি এটা নিয়ে স্ট্রাকচার নিয়ে আমি আলাপ করি নাই, ঠিক আছে। যদি আমি স্ট্রাকচার নিয়ে কোশ্চেনও করবো না, যদি তুমি জানতে চাও, ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটা আলাপ করতে পারি। ওকে স্যার, সোডিয়াম আর ক্যালসিয়ামের জাস্ট এই হাইড্রেশন ক্যারেক্টারিস্টিকটা স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আর যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা শেষ করি। খেয়াল করতে হবে তোমাদের ক্লাস টেস্ট আগামী সোমবারের পরের সোমবার, ঠিক আছে, সরি নট সোমবার, শনিবার। সো কামিং স্যাটারডের পরের সপ্তাহের স্যাটারডে, আমি যদি আমাদের এখানে ক্যালেন্ডারটা খেয়াল করি, 21 তারিখ পরে মনে হয়। ইয়েস, স্যাটারডে 21 তারিখ। সো 21 তারিখে আমাদের ক্লাস টেস্ট হবে, সেটা হলো কাস্টিং ডিফেক্টের উপরে। ওকে, এন্ড করি।